আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। হ্যালো। আচ্ছা, সবাই যদি আমার কথা শুনতে পান, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার স্ক্রিনটা তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা গেলে আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে শুরু করি। এক নাম্বার হচ্ছে আপনার যে ডিজাইন ডিজাইন থিওরি, যে এক নাম্বার সিস্টেম, মানে থিওরি যেটা আছে ওইটা হচ্ছে একটা ব্যালেন্স। অ্যাকচুয়ালি আমি আগে বলে নিই যে ডিজাইন থিওরিটা কি। আপনারা যেমন ইংলিশ যখন শিখেন, ইংলিশের যে গ্রামার আছে না, গ্রামার গুলো তো আপনারা শিখেন, তাই না? ইংলিশ গ্রামারটা কেন শিখেন? হ্যাঁ, আমরা তো মনে করেন যে ইংলিশ গ্রামার ছাড়াই ইংলিশ বলতে পারবো, কিন্তু গ্রামার কেন তাহলে? গ্রামারটা এই কারণে যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, হ্যাঁ, ঠিকঠাক মতো আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যে এগুলো ঠিক মতো আমরা সঠিক জায়গায় প্লেস করতে পারতেছি কিনা, এটা জানার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গ্রামারের দরকার হয়। হ্যাঁ, যেমন ধরেন আই ট্রাইস। হ্যাঁ, আমি তো আর অ্যাকচুয়ালি গ্রামার শিখাতে আসিনি, তারপরে অ্যাকচুয়ালি স্যাম্পল আমাদের কোর্সের সাথে যা যায় আমি অ্যাকচুয়ালি স্যাম্পল হিসেবে বলি যে আই ট্রাইস, এটা আমরা গ্রামার জানার ফলে বলতে পারতেছি। কিন্তু আমরা আমরা যদি খালি ভোকাবুলারি জানতাম তাহলে কি হতো, যে আই রাইস ইট, হ্যাঁ, এরকম আমরা উল্টাপাল্টা বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমরা ওয়ার্ড সাজাতে পারতাম না, কোনটার পর কোনটা হয়, নাউনের পর কেন কিভাবে ভার্ব হয়। এগুলো কিন্তু আমরা কিন্তু গ্রামাটিক্যাল যে রুল গুলো আছে সেই রুলগুলো জানার ফলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই মানে ইংলিশটাকে ঠিক মতো আমরা বলতে পারতেছি। ঠিক এরকম ডিজাইন যদি আপনি সঠিকভাবে করতে চান, তাহলে ডিজাইন যদি সঠিকভাবে করতে চান তাহলে আপনার ডিজাইনের যে থিওরি গুলো আছে, গ্রামার আছে, ডিজাইনের যে গ্রামার আছে, সেই গ্রামার গুলোকে বলা হয় ডিজাইন থিওরি অথবা ডিজাইন প্রিন্সিপাল। তো ডিজাইন প্রিন্সিপাল যে আছে এখানে আমাদের গ্রাফিক ডিজাইন সেক্টরে বিভিন্ন প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপাল গুলো অ্যাকচুয়ালি আমি আপনার নামগুলো আগে বলি। যে এক নাম্বার আছে ব্যালেন্স, দুই নাম্বার হচ্ছে অ্যালাইনমেন্ট, তিন নাম্বার হচ্ছে আপনার প্রক্সিমিটি, হ্যাঁ, চার নাম্বার হচ্ছে আপনার কন্ট্রাস্ট, পাঁচ নাম্বার হচ্ছে আপনার এমফাসিস, ছয় নাম্বার হচ্ছে রিপিটেশন, হ্যাঁ, তারপরে আপনার সাত নাম্বার রিদম, হ্যাঁ, আট নাম্বার প্যাটার্ন, নয় নাম্বার আছে নেগেটিভ স্পেস, আর 10 নাম্বার যেটা ওটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস, সেটা হচ্ছে হায়ারার্কি। তো এখন কথা হচ্ছে যে আমরা তো এগুলো নাম জানলাম, অ্যাকচুয়ালি এগুলো আপনারা এখন অ্যাকচুয়ালি আমি ডিটেলস অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা আশা করি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথম কথা হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্সটা অ্যাকচুয়ালি কি? ব্যালেন্সটা হচ্ছে মানে কোন একটা ডিজাইনের, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক ব্যালেন্স। ব্যালেন্স বলতে আমরা মানে বুঝি যে একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ডিজাইনের বিভিন্ন শেপ আছে, বিভিন্ন ফন্ট আছে। হ্যাঁ, ফন্ট গুলো অ্যাকচুয়ালি আমরা কোন জায়গায় ঠিকঠাক ভাবে আমি ব্যালেন্সড ওয়েতে আমরা রাখতে পারতেছি, এখানে অ্যাডজাস্ট করতে পারতেছি কিনা, হ্যাঁ, ঠিকঠাক মতো আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা ডিজাইনটাকে সাজাতে পারতেছি কিনা। হ্যাঁ, সেটাই অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের ব্যালেন্স। হ্যাঁ, ডিজাইনের ব্যালেন্স যেরকম আমরা একটা বিজনেস কার্ডের, এখানে একটা বিজনেস কার্ডের কথা আমরা চিন্তা করি, যে আপনারা তো বিজনেস কার্ড তো আপনারা দেখছেন সবাই, ঠিক আছে? তো বিজনেস কার্ডের ব্যাপারটা কিরকম হয় যে, আচ্ছা আমি একটু বিজনেস কার্ড একটা দেখাই আপনাকে। আচ্ছা, এইখানে দেখুন আচ্ছা আমি একটু আগে বিজনেস কার্ডটা ওপেন করি। আচ্ছা, এটা তো বোঝাও যাচ্ছে না, দাঁড়ান। আচ্ছা, এখান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন? হ্যালো? হ্যাঁ, হ্যালো? দেখা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আমাদের বিজনেস কার্ডের একটা একটা ব্যালেন্সড ওয়েতে কিন্তু বিজনেস কার্ডটা আছে কিরকম, যে এখানে যদি আমরা বিজনেস কার্ডের একদম মাঝ বরাবর আমরা যদি একটা ভাগ করি, দেখা যাচ্ছে এক পাশে আমাদের লোগো আছে, ট্যাগলাইন আছে, হ্যাঁ, মানে কোম্পানির ব্র্যান্ডিং, কোম্পানির পরিচিতি যেটা, এটা কিন্তু এক জায়গায় আছে। হ্যাঁ, আরেক জায়গায় আছে কি আপনার ফন্ট আছে। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু একটা ব্যালেন্সড আকারে আছে। হ্যাঁ, যে যেমন নামটা যদি আমরা নিচে নিয়ে যেতাম তাহলে কি হতো? হ্যাঁ, জিনিসটা ইমব্যালেন্সড হয়তো, আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগতো না। হ্যাঁ, আবার ডিজাইনটা অ্যাকচুয়ালি মানসম্মত হইতো না, ডিজাইনই হইতো না বলতে গেলে একদম। হ্যাঁ, যে কি করছে না করছে। হ্যাঁ, যেমন ধরেন ওয়েবসাইটে যদি আমরা উপরে নিয়ে যেতাম, হ্যাঁ, আমরা যদি এই কি জানি বলা, এই নামটা যদি নিচে নিচে নিয়ে যেতাম, হ্যাঁ, তাহলে আমাদের জিনিসটা ব্যালেন্স থাকতো না। তো এই ওভারঅল জিনিসটাকে কিন্তু আমাদের ব্যালেন্সড আকারে এই জিনিসটা হয়। তো ব্যালেন্সটা কিরকম দেখা যাচ্ছে, আমরা যেমন ধরেন অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স দেখতে পারি, যেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ব্যালেন্স। আর একটা আছে অ্যাজিমেট্রিক্যাল ব্যালেন্স। হ্যাঁ, আমি একটু ভুল লিখছি এখানে। আচ্ছা,
হ্যাঁ, অ্যাজিমেট্রিক্যাল ব্যালেন্স এটা হচ্ছে আপনার যে একটা ব্যালেন্স, মানে উভয় পাশে ঠিক থাকার প্রয়োজন নেই। এখানে যেরকম ধরেন দুই পাশে একটা মানে ওয়েট ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু দুই পাশে ওয়েট ঠিক নেই, কিন্তু তারপরেও ডিজাইনটা একটা ব্যালেন্সড। হ্যাঁ, ডিজাইনটা পুরোটাই একটা কিন্তু আপনার একটা চার কোণা একটা রেক্টাঙ্গেল যদি আমি নেই, হ্যাঁ, এর নিচ এর মধ্যেই কিন্তু জিনিসটা থাকতেছে। হ্যাঁ, এটা কিন্তু এর মধ্যে জিনিসটা থাকতেছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, এটাও একই জিনিস দেখেন। আমার একটা শেপ, আমি একটা বিজনেস কার্ড বানাবো বা আমি একটা ফ্লায়ার বানাবো, ফ্লায়ারের ভিতর যে আমাদের যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো আপনার এই একটা প্রত্যেকটা এমন ভাবে সাজানো আছে যে কোনো জায়গায় বেশি ফাঁকাও নাই, কোনো জায়গায় বেশি মানে লাগালাগি অবস্থায়ও নাই। হ্যাঁ, মানে একটু ভালো একটা মানে সুন্দর একটা অবস্থানে আছে। এটাকে বলা হয় আর কি ব্যালেন্সড। হ্যাঁ, ব্যালেন্সড অবশ্য আমরা ন্যাচারালি আমরা আমাদের থিওরিটিক্যালি চিন্তা না করলেও আমরা ন্যাচারালি বলতে পারি যে আমার ডান হাতে যদি আমাদের ওজন যদি থাকে 10 কেজি, বাম হাতে যদি থাকে 5 কেজি, তাহলে এই জিনিসটা নিতে আমাদের কিন্তু একটু কষ্ট হবে। কিন্তু আমাদের ডান হাতেও যদি 10 কেজি ওজন থাকে, আবার বাম হাতেও যদি আমাদের 10 কেজি ওজন থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যত 20 20 কেজি ওজনের জিনিস আমরা ইজিলি নিতে পারবো। কিন্তু আমরা 15 কেজি ওজনের জিনিস আমরা কিন্তু ইজিলি নিতে পারবো না, কারণ আমাদের এক পাশে ভারী হয়ে থাকবে, এক পাশে হালকা হয়ে থাকবে। তা তখন জিনিসটা এই আর কি, যে ডিজাইনের ক্ষেত্রেও এই ব্যালেন্স যদি ঠিক না থাকে, তাহলে আপনি ভালো, আপনার ডিজাইনটা ভালো হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে সাধারণত আমরা তো ওয়ার্ড দেখে বুঝতে পারছি যে অ্যালাইনমেন্ট অ্যাকচুয়ালি কি। তারপরে অ্যাকচুয়ালি আমি আরেকটু বলি যে অ্যালাইনমেন্ট জিনিসটা কি। অ্যালাইনমেন্ট হচ্ছে তার লেফট রাইট মিডল। হ্যাঁ, আমাদের ডিজাইনের কোন শেপটা লেফটে যাবে, কোন শেপটা রাইটে আসবে, হ্যাঁ, কোন শেপটা আমাদের মিডলে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিজাইন থিওরি দিয়ে আমাদের বের করতে হবে। হ্যাঁ, ডিজাইন থিওরি দিয়ে বের করতে হবে। যেমন ধরেন এই জিনিসটার মধ্যে অ্যালাইনমেন্ট দেখেন আপনি, যে অ্যালাইনমেন্টে আপনার এটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, ঠিক আছে। আবার এই জিনিস এই ডিজাইনের ভিতরে অ্যালাইনমেন্ট ঠিক আছে। অ্যালাইনমেন্ট ঠিক আছে কিভাবে? যেমন ধরেন এটা আছে আমাদের কি লেফট সাইড, সরি রাইট সাইড, ঠিক আছে। তো রাইট সাইডে আমি যদি এই জিনিসটা ধরুন কথার কথা, আচ্ছা এটা না লড়াই, যেমন ধরেন এটা আমার আমাদের রাইট সাইড। রাইট সাইডে আমাদের যত ডিজাইন আছে সবগুলোর শেষ মাথা কিন্তু এক জায়গায় লাগানো, শেষ মাথা কিন্তু এক জায়গায় লাগানো, কিন্তু আমাদের যে এইখানে যে ডিজাইনটা আছে, এইখানে যে ডিজাইনটা আছে দেখেন। হ্যাঁ, এটার ভিতরে দেখেন কিরকম অবস্থা, যে আপনার এই ডিজাইনটা একটা আছে উপরে, একটা আছে নিচে। হ্যাঁ, একটা আছে এইখানে দুইটার মাঝে বেশি ফাঁকা, হ্যাঁ, আবার এটার মধ্যে একটু ফাঁকা কম, আবার এটা একটু এদিকে সরে আসছে। কিন্তু এটা কিন্তু এদের প্রপোর্শন কিন্তু ঠিক আছে, আবার এদের প্লেসমেন্টও কিন্তু এক জায়গায় আছে, ঠিক আছে। তো যার কারণে আপনি ধরতেই পারতেছেন যে এখানে অ্যালাইনমেন্টটা কি। অ্যালাইনমেন্টটা এখানে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা কোনো অ্যালাইনমেন্টই না। আবার এই দিকের কথা চিন্তা করলে এটা কিন্তু আপনার বটম অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো এটাই আর কি, মানে টপ বটম লেফট রাইট, হ্যাঁ, মিডল, এগুলোর মানে ডিজাইনের সময় আপনার কোনটা কোন শেপটা কোন এলিমেন্টটা কোন জায়গায় বসাবেন সেটা আপনার আগে জানতে হবে। হ্যাঁ, সেই এটা এগুলো অ্যাকচুয়ালি কিভাবে জানবেন? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি জানবেন পণ্যের ডিজাইন গুলো যখন আপনি দেখবেন, হ্যাঁ, তখন আস্তে আস্তে আপনি আইডিয়া করতে পারবেন। আপনি যখন একটা ডিজাইন করবেন, তখন তো আর আপনি সরাসরি আপনি কোনো কিছু না জেনেই তো আর আপনি ডিজাইন করতে আপনি বসবেন না, তাই না? আপনি আরো 10 জন কিভাবে ডিজাইন করতেছে ওইটা আপনি দেখবেন। হ্যাঁ, দেখার পরেই তো আপনি ডিজাইনটা করবেন। তো তখন আপনি অ্যালাইনমেন্টের সম্পর্কে ধারণাটা পাবেন, জাস্ট আপনার থিওরিটা তখন মাথায় থাকলেই হবে। হ্যাঁ, আর অ্যালাইনমেন্টের আরেকটা উদাহরণ আমি আপনাকে দেখাই, যে এই ডিজাইনটা কিন্তু একটা প্রি রেডিমেড ডিজাইন, ঠিক আছে। এটা হয়তো অন্য কেউ করছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা থেকে অ্যালাইনমেন্টটা বোঝার চেষ্টা করব যে অ্যালাইনমেন্টটা কিরকম হতে পারে। হ্যাঁ, আমাদের যদি কেউ এরকম একটা ডিজাইন করতে দেয় যে না, যে মেহেদী তুমি এরকম একটা ডিজাইন আমাকে করে দাও, তো তখন আমার অ্যাকচুয়ালি কি করতে হবে? আমার অ্যাকচুয়ালি বুঝতে হবে এটা কোন অ্যালাইনমেন্টে আছে, এটা মিডিলে আছে। হ্যাঁ, এই জিনিসটা আছে আমার লেফটে, ঠিক আছে। এই লাইন বরাবর আমার প্রত্যেকটা এলিমেন্ট আমার একটা লাইন বরাবর, হ্যাঁ, আছে। তো এটাই আর কি অ্যালাইনমেন্ট, যে আপনার মানে সবকিছু মানে দেখতে মানে আই ক্যাচি হয়। হ্যাঁ, এই জন্য আপনার অ্যালাইনমেন্টটা আর কি আপনার দরকার। হ্যাঁ, তো এই আর কি অবস্থা। আর আপনার 3 নাম্বার হচ্ছে আপনার প্রক্সিমিটি। হ্যাঁ, প্রক্সিমিটি জিনিসটা কি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি। প্রক্সিমিটি হচ্ছে আপনার একটা ফোকাল পয়েন্ট ধরে বিভিন্ন শেপ আমরা যখন ডিজাইন করব, আমাদের কিন্তু বিভিন্ন শেপ থাকবে। শেপ বলতে কি বুঝি? আমাদের এই যে চার কোণা যেটা, এটা একটা শেপ। হ্যাঁ, আমাদের এইটা একটা শেপ, এটা একটা শেপ। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে
এটা একটা শেপ, এটা একটা শেপ। এই শেপ গুলো অ্যাকচুয়ালি নির্দিষ্ট একটা ফোকাল পয়েন্ট ধরে আমাদের কিন্তু শেপ গুলো মানে থাকবে। যেমন ধরেন এটা ফোকাল পয়েন্ট যদি আমি আপনার মিডল ধরি, হ্যাঁ মিডলে যদি এটা ফোকাল পয়েন্টটা ধরি, আমার এখানে কিন্তু প্রক্সিমিটি আছে। প্রক্সিমিটিটা বলতে কি আমার এই ফোকাল পয়েন্ট ধরে বিভিন্ন শেপ যখন একটা জায়গায় ব্যালেন্সড আকারে সুসজ্জিত থাকবে, তখন সেটাকে বলা হয় প্রক্সিমিটি। হ্যাঁ, তো প্রক্সিমিটি সহ যদি আমরা একটা ডিজাইন দেখি সেটা হচ্ছে এটা, আর প্রক্সিমিটি ছাড়া যদি একটা ডিজাইন দেখি এটা। তো দেখেন তো আপনি কোনটা ভালো লাগতেছে? হ্যাঁ, প্রক্সিমিটি ছাড়া ডিজাইনটা ভালো লাগতেছে নাকি প্রক্সিমিটি সহ যে ডিজাইনটা আছে সেটা ভালো লাগতেছে? তো অবশ্যই আমাদের যে এই ডিজাইনটা অবশ্যই ভালো লাগছে। কারণ হচ্ছে কি এই ডিজাইনটা এটার যদি আমি মিডল ফোকাল পয়েন্ট ধরি, পুরোটা একটা সার্কেল। হ্যাঁ, আচ্ছা পুরোটা একটা মেহেদি ভাই, সার্কেল। হ্যাঁ এক হ্যাঁ মিনিট। বলেন। হ্যাঁ নাজমুল, বলেন। নজরুল ভাই, হ্যালো, নজরুল ভাই আছেন? জি আছি, বলেন। আমিনুল ভাই কোথায়? আমিনুল ভাইকে তো পাইলাম না, মেসেজ দিলাম সে তো রিসিভ করলো না, কোনো কল অ্যান্সার দেন দিল নাই? না। কল দেই তাইলে, কল দেখি দেন, কি বলে। কল দেয়া দেখেন তো। উনি মনে হয় ভুলে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি কেন শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু শুরু। আচ্ছা, এখন দেখেন এখানে যে প্রক্সিমিটিটা আছে সেই প্রক্সিমিটির ভিতরে আপনার এইখানে যেখানে এটা একটা ফোকাল পয়েন্ট, যেটা আমি মিডিল একটা ফোকাল পয়েন্ট ধরি, হ্যাঁ ফোকাল পয়েন্টের ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট সমানভাবে আছে। কিন্তু এটার ভিতরে কিন্তু সমানভাবে নাই। হ্যাঁ, এটার মধ্যে এলোমেলো ভাবে সাজানো আছে। হ্যাঁ, এটা এটা এটার সাথে এটা মিলাইলে দেখেন যে অ্যাকচুয়ালি দেখতে কোনটা ভালো দেখা যাইতেছে। হ্যাঁ, এই প্রক্সিমিটি বলতে বলতে কি একটা ফোকাল পয়েন্ট ধরে যতগুলো শেপ আছে সবগুলো যখন একটা ব্যালেন্স থাকবে, হ্যাঁ তখন সেটাকে বলা হয় আপনার প্রক্সিমিটি। হ্যাঁ, তারপরে আপনার দেখা যাইতেছে আপনার এইখানে একটা ই আছে, এটাকে অ্যাকচুয়ালি প্রক্সিমিটি, আমি অ্যাকচুয়ালি লিখি নাই যে প্রক্সিমিটি সহ নাকি প্রক্সিমিটি ছাড়া। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি আপনাদের থেকে জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রক্সিমিটি সহ আছে নাকি প্রক্সিমিটি ছাড়া আছে। আপনারা কি কেউ বলতে পারবেন? হ্যালো। প্রক্সিমিটি সহ আছে। আচ্ছা, এই জিনিসটা কি প্রক্সিমিটি সহ আছে না প্রক্সিমিটি ছাড়া আছে, একটু আমাকে আমাকে একটু বলতে পারবেন আপনি? প্রক্সিমিটি সহ আছে। রাইট। হ্যাঁ, আপনি তো তাহলে ভালোই বুঝছেন। কারণ হচ্ছে কি জিনিসটা দেখতে এলোমেলো, ঠিক আছে, দেখতে এলোমেলো, কিন্তু কথা হচ্ছে যে সাজানো আছে, নির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ নিয়মে সাজানো সাজানো। আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, যেমন ধরেন আমরা আমরা এটাকে ধরি, এই যে এটাকে একটা আমরা একটা রেক্টেঙ্গেল সাইটেই ধরি। হ্যাঁ, এটা তো কালো জিনিস, আমরা একটু ইয়েলো নেই। হ্যাঁ, ইয়েলো নিলে বুঝতে পারবো কতটা কথা এটা দিয়ে ব্যাখ্যা। আচ্ছা, তো এই এই দেখেন এইখানে কিন্তু আপনার এই এইখানে এই পাশে যা আছে এই পাশেও তা আছে, আবার মিডলে কোনাকুনি আপনার শেপগুলো একটা প্রপোর্শন আকারে সাজানো আছে। হ্যাঁ, কোনটা কোন জায়গায় বসবে এটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতেই পারতেছি। হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি একটা এটাকেই বলা হয় আর কি প্রক্সিমিটি। হ্যাঁ, ডিজাইনের প্রক্সিমিটি এটা, যে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগতে হবে, এই আর কি। আর 4 নাম্বার আছে কি, 4 নাম্বার আছে আপনার কন্ট্রাস্ট। ঠিক আছে, তো কন্ট্রাস্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? কন্ট্রাস্ট বলতে আমরা বুঝি যে আমাদের ডিজাইনের ভিতরে, আমরা তো ডিজাইন করব, ডিজাইনের ভিতরে বিভিন্ন কালার থাকবে, কয়েকটা কালার থাকবে, কিন্তু আমরা একটা কালার দিয়ে এই জিনিসটাকে আমরা একটা কালার দেবো, যে এই কালারটা অ্যাকচুয়ালি মোস্টলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে মানে এই কালারটা সবচাইতে বেশি গুরুত্ব পাবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি দেখি এখানে, যে একটা ছবি অ্যাকচুয়ালি না, এটা দেখলে ছবি দেখলে আপনাদের সহজ হবে। যে এই ছবিটা দেখেন, ছবিটার ভিতরে আমাদের কালো কালার আছে, সাদা কালারও আছে, আবার এখানে আবার লাল কালারও আছে, কিন্তু আমরা চোখ তাকানো মাত্রই আমরা প্রথম আমাদের কি চোখে পড়তেছে? একটা মেয়ে চোখে পড়তেছে, একটা মেন নামে একটা ওয়ার্ড চোখে পড়তেছে। তো প্রথম দেখাতে কিন্তু আমাদের এক ঝলকানিতে আমরা আমরা এটা বুঝতে পারতেছি যে মেন আর ওমেন, ম্যান ওয়ার্ড আর ওমেনের যে প্রতিকৃতি এটা আমরা দেখতে পারতেছি। কিন্তু আর বাকিগুলো কিন্তু আমরা একটা লুক বসে আছে, ম্যাড লেখা আছে, একটা রেক্টাঙ্গেল আছে আপনার ব্ল্যাক কালারের, এইগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের চোখে পড়তেছে, কিন্তু এটা পরে পড়তেছে, সবার আগে পড়তেছে কিন্তু আমাদের দৃষ্টিটা ওই উপরে। তো এটাকে অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট বলা হয়, যে এমন একটা কালার ইউজ করব বা এমন একটা জিনিস মানে জিনিস আমরা হাইলাইট করব, যে জিনিসটা দেখলে আমাদের প্রথম দৃষ্টিতে যে জিনিসটা আমাদের আটকায় সেটাকে বলা হয় কন্ট্রাস্ট, যে এই কালারটা সবগুলো কালার থেকে মানে বেশি প্রাধান্য পায়। হ্যাঁ, দেখতে
এই আর কি, মানে এই কালারটাকে বেশি পাওয়ারফুল মনে হয়, এখানে লাল কালারটাকে বেশি পাওয়ারফুল মনে হইতেছে, যার কারণে এটাকে আমরা কন্ট্রাস্ট বলি। হ্যাঁ, ডিজাইনের ভিতরে আপনার এই কন্ট্রাস্টের প্রয়োজনীয়তা আছে, যে ডিজাইনের ভিতরে আপনি যদি কন্ট্রাস্ট না ইউজ করেন, আপনি অ্যাকচুয়ালি কি কারণে ডিজাইন করতেছেন এটা আপনি কাউকে বোঝাতে পারবেন না, যে হ্যাঁ আপনার ডিজাইনের ভিতরে মানে ডিজাইনটা দেখতে ভালো দেখা যাবে না। হ্যাঁ, এই আর কি। তো আরেকটা হচ্ছে আপনার এমফাসিস। হ্যাঁ, এমফাসিস জিনিসটা যদি আমি আপনাকে বোঝাইতে চাই, তাহলে আপনার বুঝতে হবে যে মানে প্রত্যেকটা জিনিস সমানভাবে অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া, হ্যাঁ, ডিজাইনের ভিতরে, ঠিক আছে। এমফাসিস এমফাসিস আর কন্ট্রাস্ট অনেকটা কাছাকাছি, হ্যাঁ, এমফাসিস আর কন্ট্রাস্ট অনেকটা কাছাকাছি, মানে ডিজাইনটাকে হাইলাইট করা, কিন্তু তারপরে এমফাসিস যে জিনিসটা, হ্যাঁ, এই এমফাসিসের এই আমি যে ছবিটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, এটা আমি একটু ডিলিট করে দিই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি নিজেও কনফিউজ হয়ে গেছে। এমফাসিস যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মানে আমি আপনাকে লিখে বোঝাই, হ্যাঁ, যেমন ধরেন মাই নেম ইজ, আচ্ছা এখান থেকে আমি যদি এখন এই জিনিসটা আমি কথার কথা আমি দিলাম লাল, হ্যাঁ, লাল দেওয়ার পরে লাল কালারটা প্রফেশনাল না, আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা আমি এই জিনিসটা আমি ইয়েলো কালার দিলাম, আর আমি একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলটা নিলাম আমি, একটা রেক্টেঙ্গেল নিব আমি, যেমন ধরেন এটা। আচ্ছা আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে যে আমরা যে এখান থেকে যে এই জিনিসটা ডিজাইনটা দেখবো, যে মাঝে মাঝে এরকম ডিজাইন থাকবে যে আপনার প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে, কিন্তু একটা জায়গায় আপনি এরকম ইয়েলো কালার বা যে কোনো একটা শেপ দিয়ে আপনি জিনিসটাকে হাইলাইট করতেছেন। হ্যাঁ, যে মেহেদী হাসান, মেহেদী হাসান যখন আমি ডিজাইনে দেখবো, আমার প্রথমতই আমি মেহেদী হাসান এই জিনিসটাকে আমি ফোকাস করব, যে অ্যাকচুয়ালি যে মেহেদী হাসান এই জিনিসটা কি। তো প্রথম আমাদের চোখে পড়বে, আর বাকিগুলো আমি কি করছি না করছি এটা আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার মেহেদী হাসান। তো এরকম যেমন ধরেন আমরা একটা ব্যানার বানাবো, হ্যাঁ, যেমন ধরেন আমি একটা মিউজিক ব্যানার বা ফ্লায়ার আমি একটা সার্চ দিই, মিউজিক ফ্লায়ার। আচ্ছা আচ্ছা যেমন ধরেন এইখান থেকে আমি, যেমন ধরেন এটাই ধরি, হ্যাঁ, এটা ধরার পরে এখানে কিন্তু এমফাসিস করা হয়েছে কোনটা, যে এই যে একটা মানে ইয়ারফোন আর একটা কি, একটা মানে স্পিকার মানে মাইক্রোফোন যেটা। তো এইটা কিন্তু আমাদের ডিজাইনটা দেখার পরে আমাদের যখন ইয়ারফোন আর আপনার মাইক্রোফোনের দিকে আমার যখন পড়লো, নজর পড়লো, তখনই আমরা বুঝতে পারতেছি এই যে এইখানে মিউজিক্যাল কোনো একটা কিছু হতে যাচ্ছে, হ্যাঁ, মিউজিক্যাল কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। তো এটা কিভাবে বুঝলাম, আমরা এখানে একটা এমফাসিস দিয়েছে, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা এমফাসিস আমাদেরকে কি করছে এখানে ব্যবহার করছে, যার কারণে আমরা এটাকে বুঝতে পারতেছি যে পুরো একটা ফ্লায়ার, যেটা মিউজিকের উপরে এখন আমরা ভিতরে পড়বো, যে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি এখন খেলার ব্যাপারে একটা কোনো তথ্য জানতে চাই, তা তখন আমরা যদি গুগলে খেলা লিখে সার্চ করি, হ্যাঁ, তারপরে যদি এখানে একটা ক্রিকেটের একটা ব্যাট থাকে, ক্রিকেটের একটা বল থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ক্রিকেট নিয়ে, তখন আমরা ভিতরে পড়বো যে এটা কয়টার সময় খেলা, কয়টার সময় কি, হ্যাঁ, কয়টার সময় কি হইতেছে, কোন দলের সাথে খেলা, তখন আমরা এটা ভিতরে পড়বো। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের ক্রিকেটের ব্যাট বলটা আমাদের তো আগে দেখে বুঝতে হবে যে জিনিসটা আমাদের ক্রিকেট নিয়ে আমাদের জিনিসটা বানানো হয়েছে, তাই না? তো এইটাই আর কি এমফাসিস, যে ডিজাইনের উপর সবচাইতে বেশি যেই অবজেক্টটাকে গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ, সেটাই মানে মেইন পয়েন্টটাকে যেটা গুরুত্ব দেওয়া হয় ওইটাকে আপনার এমফাসিস বলে। আর রিপিটেশন বলতে ওই একটু আগে যেটা ডিলিট করলাম ওইটা হচ্ছে রিপিটেশন। আপনার এটা কোথায়, অনেক মিনিট, আচ্ছা এই যে এখানে আছে, এই যে এটা হচ্ছে আপনার রিপিটেশন, ঠিক আছে। রিপিটেশন বলতে আপনার কি বোঝায়, যে একটা জিনিস, যেমন ধরেন এটা রিপিটেশন এটাও বলা যায়, আবার আপনার আমি আচ্ছা এটা দিয়ে আমি আপনাকে বোঝাই, যে একটা জিনিস যেমন ধরেন এখানে রিপিটেশন বলতে কি বোঝাতেছে, যে যে কোনো একটা শেপ বারবার যখন রিপিট হওয়ার পরে একটা ডিজাইন সে তৈরি করে, হ্যাঁ, একটা মানে মিনিংফুল ডিজাইন তৈরি করে, তখন সেটাকে বলা হয় কি রিপিটেশন। হ্যাঁ, রিপিটেশন ছাড়াও আমরা যেমন ধরেন আমরা একটা ফ্লায়ার, এখানে এখানে একটা রিপিটেশন আমরা খুঁজি, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে এটা দেখেন, এখানে দেখেন রিপিটেশন বলতে কি বোঝাচ্ছে, এখানে মিউজিকের যে আইকন, মিউজিকের আইকন এখানে তিনটা আছে, আবার এখানে আছে একটা, এখানে আছে একটা, হ্যাঁ, এগুলো কিন্তু মিউজিকের আইকন। হ্যাঁ, কিন্তু এগুলো ব্যবহার করছে কি জন্য, একটা ডিজাইনকে
আই ক্যাচি করার জন্য। তো এই কারণে একই এলিমেন্ট বারবার ইউজ করাকে কি বলা হয়, রিপিটেশন বলা হয়। তখন আপনার এটা চিন্তা করতে হবে যে না আমার ডিজাইনটা আমি করলাম, আমার ডিজাইনের ভিতরে অ্যাকচুয়ালি আমার মানে দেখতে কেমন জানি লাগতেছে, আমার ডিজাইনের ভিতরে কোনো প্রাণ নাই। হ্যাঁ, তো তখন আপনাকে চিন্তা করতে হবে যে না আমি এখানে কি রিপিটেশন দিতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, কালার দিতে পারি। হ্যাঁ, আপনার তখন এই থিওরি গুলো যদি আপনার মাথায় থাকে তখন আপনি এটা ইজিলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো দেখা যাচ্ছে ফাঁকা লাগতো, হ্যাঁ, মাঝখানে কিছু আছে, সাইডে কিছুই নেই। তো এই কারণে মাঝখানে যদি ফাঁকা না লাগে, যার কারণে কিন্তু এই এলিমেন্ট গুলো কিন্তু ইউজ করা হয়েছে। তো দেখা যাচ্ছে আপনার রিপিটেশন এইটাকে বলে যে একটা জিনিস আমি বারবার ইউজ করতেছি। হ্যাঁ, হতে পারে একটা আইকন, হতে পারে একটা শেপ, একটা ত্রিভুজ, একটা মানে জিওমেট্রিক একটা মানে সিম্বল। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। সেই জিনিসটাকে আমরা 4 বার 5 বার বা 10 বার ইউজ করার পর জিনিসটাকে যখন একটা মানে আই ক্যাচি করতে পারবো, তো তখন ডিজাইনটা আমাদের কি প্রিমিয়াম লাগবে দেখতে। তো সেটাকে বলা হয় কি রিপিটেশন, ঠিক আছে। আর আপনার এরপরের জিনিসটা হচ্ছে আপনার রিদম, ঠিক আছে। তো আপনি তো একটা জিনিস আপনি রিপিটেশন করলেন, ঠিক আছে। রিপিটেশন করার পরে এই রিপিটেশন উল্টাপাল্টা আপনার এই জিনিসটা আপনার বসাইলে তো আপনার হবে না। হ্যাঁ, যেমন ধরেন একটা আইকন আপনি মনে করেন যে আপনার এই যে এইখানে যে মিউজিক্যাল আইকন কয়টা আছে, একটা দুইটা, হ্যাঁ, তিনটা চারটা, হ্যাঁ, কোনটা উল্টো আছে, হ্যাঁ, কোনটা রাইট আছে, ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি মিউজিকের আইকন এইটা, এই আইকনটা এইখানে না দিয়ে যদি আপনি এইখানে দিতেন, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগতো না। কারণ আপনার ওইটাতে আপনার এখানে একটা ফ্লো আছে, এই ফ্লোর ভিতরে আপনি মিউজিক্যাল আইকন গুলো দিতেছেন, যার কারণে এই জিনিসটা ভালো লাগতেছে। কিন্তু এই আইকনটা যদি এইখানে আনতেন আপনার ভালো লাগতো না। তো এইটা আপনার এটাকে আপনার কি বলা হয়, এখানে বলা হচ্ছে রিদম। রিপিটেশনটা একটা রিদম আকারে হতে হবে। হ্যাঁ, রিদম আকারের জিনিসগুলো যখন হয় তখন আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। যেমন ধরেন এখানে কিন্তু কি আছে, একটা একটা কিন্তু এখানে একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, তো ত্রিভুজের যিনি শেপটা ছোট থেকে বড় হয়ে একটা জায়গা সুন্দর মানে এইখান থেকে সরাসরি এদিকে আসতেছে, একটা রিদম আকারে আসতেছে। সে কিন্তু এইদিকেও যায় নাই, এদিকেও যায় নাই, এদিকেও যায় নাই। হ্যাঁ, রিদম আকারে কিন্তু জিনিসটা আসতেছে। ভিতরের সেই ত্রিভুজটা যে অবস্থায় থাকুক, ধরেন একটা পাইপ, হ্যাঁ, একটা পাইপের মতো এই জিনিসটা, একটা পাইপের ভিতর দিয়ে সব ত্রিভুজ আসতেছে। হ্যাঁ, ধরেন এটাই বোঝাইতেছে যে একটা রিদম। হ্যাঁ, একটা রিদম আকারে সবগুলো শেপ আপনার এদিকে আসছে, মানে সাজানো আছে, এটাই আর কি। আর তৃতীয় 8 নম্বর যে জিনিসটা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। হ্যাঁ, ডিজাইন যখন আমরা করব, ডিজাইন করতে গেলে আপনার কিন্তু একদম কি লাগবে, একটা প্যাটার্ন দিতে হবে ডিজাইনের। যেমন ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি আপনি প্যাটার্ন না দেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা খালি খালি লাগে। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনার প্যাটার্ন সহ একটা ডিজাইন আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এইখানে প্যাটার্ন দেওয়া আছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন বলা যায়, যে ভিতরে যে গ্রেডিয়েন্ট আছে, এখানে যে গ্রেডিয়েন্টটা, কথার কথা এই যে কোথায় গেল, আচ্ছা যাই হোক, এখানেও কিন্তু একটা প্যাটার্ন আছে দেখেন। এই যে ভিতরে, এই যে ভিতরে যে ডিজাইন গুলো বিভিন্ন শেপ দিয়া এটাকে অপাসিটিটা কমায়া ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখছে। এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন এই যে বিভিন্ন মানে ইয়া দিছে, লাইন টানছে, লাইন ড্র করার পরে এটার কিন্তু একটা অপাসিটি কমাইছে। অপাসিটি কমানোর পরে যখন এটা ব্যাকগ্রাউন্ডের ভিতর দিছে, হ্যাঁ, সেটা কিন্তু একটা প্যাটার্ন আকারে ইয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড দেখতে পারি আমরা। হ্যাঁ, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, টেক্সচার ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখবেন আমরা এখানে অনেকগুলো প্যাটার্নের ব্যবহার পাবো, যে প্যাটার্ন দিয়ে কিন্তু এই অ্যাকচুয়ালি টেক্সচার ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন এই যে এটার ভিতরে স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো কি বলতেছিলাম, যে আমাদের এই প্যাটার্ন নিয়ে কথা বলতেছিলাম, যে প্যাটার্ন, হ্যাঁ, এখানে টেক্সচার বেসড যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে, এই ব্যাকগ্রাউন্ড গুলো প্রত্যেকটা কিন্তু একটা প্যাটার্ন বেসড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই যে যেমন ধরেন এই প্যাটার্ন গুলো, ব্যাকগ্রাউন্ড গুলো যখন আমরা ডিজাইনের মধ্যে ইউজ করব, তখন ডিজাইনটা কিন্তু একটা মিনিংফুল একটা ডিজাইন হয়, ডিজাইনটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে না। হ্যাঁ, এই আর কি। প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা যদি প্যাটার্ন ইউজ করি, তাহলে ডিজাইনটা অনেকটা প্রিমিয়াম লাগে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ডিজাইনে কিন্তু এই প্যাটার্নের ইউজ করা হয়। হ্যাঁ, যেগুলো আপনার ফ্লায়ার ট্লায়ার যেগুলো ডিজাইন হয়, সেগুলো কিন্তু প্যাটার্ন দ্বারাই ভিতরে এ, এ, খালি অংশ ফাঁকা স্পেস গুলো কিন্তু ভরাট করা হয়। যেমন ধরেন এখানে একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে, যেমন টেক্সচার প্যাটার্ন। হ্যাঁ, এটা এখানে কিন্তু একটা প্যাটার্ন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। তো এই প্যাটার্নটা আপনার ডিজাইনটা প্রিমিয়াম করার জন্য কিন্তু এই প্যাটার্নটা আপনার দরকার। হ্যাঁ, আর আরেকটা আছে আপনার 9 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে আপনার যে নেগেটিভ স্পেস, ঠিক আছে। নেগেটিভ স্পেস বলতে আমরা কি বুঝি, নেগেটিভ স্পেসের আরো কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে আপনার যে আপনার ব্রেথিং স্পেস। হ্যাঁ, ব্রেথিং স্পেস আছে, তারপরে আপনার আছে হোয়াইট স্পেস বলা হয় এটাকে।
তবে বেশিরভাগ নেগেটিভ স্পেস বলে আমরা নেগেটিভ স্পেস অথবা ব্রেথিং স্পেস বললে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা বেশি বুঝতে পারি যে নেগেটিভ স্পেসটা কি। তো নেগেটিভ স্পেসটা বুঝতে হলে আমরা অ্যাকচুয়ালি একটা বাস্তবধর্মী একটা ডিজাইন আমরা একটু দেখি, তাহলে আমরা নেগেটিভ স্পেস বুঝতে পারবো। তো আচ্ছা, মিউজিক্যাল ফ্লায়ারের যেটা ওপেন করছিলাম ওইটা একটু দেখি আমরা। তো এই দেখেন ব্রেথিং স্পেস বলতে কি বোঝাইছে। তো ব্রেথিং স্পেস হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট আমরা যে ইউজ করতেছি এটা কিন্তু একটার সাথে একটা লাগালাগি অবস্থায় নাই, ঠিক আছে। যেমন ধরেন ক্লাসিক, এরপর একটা ফাঁকা আছে, হ্যাঁ। আমার এখানে একটা A4 সাইজ পেজ আছে। A4 সাইজ পেজটাকে আমরা সমানুপাতে আমাদের বিভিন্ন এলিমেন্ট দিয়ে আমরা এটা কিভাবে ভরতে পারছি, এটাই আর কি একটা অ্যাকচুয়ালি মানে ব্রেথিং স্পেসের কাজ, হ্যাঁ। একটা রিজনের সাথে একটা রিজেন লাগালাগি অবস্থায় থাকবে না, হ্যাঁ, একটার সাথে একটা সংঘর্ষ হবে না, আবার মাঝখানে বেশি ফাঁকাও থাকবে না, হ্যাঁ। এইটাকে আর কি ব্রেথিং স্পেস বলে। তো ব্রেথিং স্পেস ধরতে গেলে আমরা অ্যাকচুয়ালি google.com-এ যাই। google.com-এ গেলেও আমরা দেখবো যে এখানে কি পুরোটাই কিন্তু একটা ব্রেথিং স্পেস, হ্যাঁ। যেমন ধরেন এখানে পুরোটাই একটা পেজ, এটা একটা ওয়েব পেজ। এটার মধ্যে কি আছে, একটা লোগো আছে, হ্যাঁ, একটা সার্চ বার আছে, হ্যাঁ, একটা কি গুগল সার্চ বাটন আছে দুইটা, আরেকটা কি আই এম ফিলিং লাকি, হ্যাঁ, এই দুইটা বাটন আছে, হ্যাঁ। তারপর একটা লিঙ্ক আপ আছে, একটা কি টেক্সট আছে। তো আর এখানে দুইটা আইকন আছে, কিন্তু প্রত্যেকটা আইকন কিন্তু একটার সাথে একটা লাগালাগি অবস্থায় নেই। এখানে হয়তো আমাদের কিছু সেন্টিমিটার ফাঁকা রাখছে, এখানে কিছু ফাঁকা রাখছে, এখানে কিছু ফাঁকা রাখছে, আবার পুরো পেজটাই ফাঁকা। তো এইটাই আর কি অ্যাকচুয়ালি একটা ব্রেথিং স্পেসের কাজ। পক্ষান্তরে যদি আপনার এই google.com এটা যদি এটার সাথে লাগানো থাকতো, এটা কি ভালো দেখা যেত? তো যেমন ধরেন এখানে যদি আপনার দুইটা বাটন যদি মাঝখানে যদি ফাঁকা না রাখতো, এখানে এটা কি ভালো দেখা যেত? তো এই আর কি এই জিনিসটা আপনার প্রয়োজন হবে যখন ব্রেথিং স্পেসের প্রয়োজন হবে, যখন আপনি প্রিমিয়াম ডিজাইন করতে যাবেন তখন আপনার ব্রেথিং স্পেসের দরকার অবশ্যই হবে। তারপর আপনার লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার হায়ারার্কি, হ্যাঁ। মানে হায়ারার্কি জিনিসটা কি, হ্যাঁ। তো হায়ারার্কি জিনিসটা হচ্ছে যে আপনার কি বলবো, মানে ওভারঅল আপনার ডিজাইনের যে আপনার থিঙ্কিং, ঠিক আছে। যেমন ধরেন বলা হইলো কি আপনাকে বলা হইলো যে মেহেদী তুমি একটা ফ্লায়ার ডিজাইন করো। তোমার ফ্লায়ার ডিজাইনের ইনফরমেশনটা হবে এটা, তোমার কোম্পানির নাম হবে এটা, তোমার ফ্লায়ারটা হবে এই প্রসঙ্গে। তো যখন আমাকে সবকিছু দিবে তখন আমি ডিজাইনটা কিভাবে করব, হ্যাঁ, ওভারঅল থিঙ্কিংটা আমার কোথায় কোন ডিজাইনটা আমার কোথায় লোগোটা বসবে, কোথায় কি হবে, হ্যাঁ, এইটা আমার অ্যাকচুয়ালি হায়ারার্কির মধ্যে পড়ে। তো হায়ারার্কির আমি স্যাম্পল এখানে আরেকটা দেখাই, হায়ারার্কি স্যাম্পল কি। হায়ারার্কি স্যাম্পল আমি আপনাকে দেখাই। এই যে যেমন ধরেন আমাকে যদি বলা হয় যে না মেহেদী তুমি একটা কি মিউজিকের একটা ইয়া বানাও, ফ্লায়ার বানাও। তো ফ্লায়ার বানানোর জন্য আমার কি কি দরকার হবে? আমার অবশ্যই একটা ছবি দরকার হবে, আমার অবশ্যই একটা কালার দরকার হবে, যে আমি কি কি কালার ইউজ করব। যেমন ধরেন আমি এখানে একটা মানে নীল কালার ইউজ করলাম, এখানে একটা লাইট কালার ইউজ করলাম, এখানে ডার্ক কালার ইউজ করলাম। এই কালার গুলো কিন্তু আমাদের আগে নিতে হবে, হ্যাঁ। এই কালার গুলো নিতে হবে, হ্যাঁ। তারপর আমার এখানে কি কি ফন্ট ইউজ করছে তারা, হ্যাঁ। এই ধরনের এই ফন্টটা আমার ভালো লাগলো, তো এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। কথার কথা এটা আমার কি মানে রোবোটো ফন্ট, হ্যাঁ, রোবোটো ফন্ট হতে পারে। তো এই ফন্টটা আমার ভালো লাগলো, তো এই ফন্টটা আমি খোঁজ করে আমি নিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে এখানে আইকনটা আছে, এই আইকনটা আমি গুগল থেকে নিয়ে নিলাম, হ্যাঁ। এই ফন্টটা আমি গুগল থেকে নিয়ে নিলাম, স্টাইলিশ যে ফন্টটা। তো এই ফন্ট এইগুলো সবকিছু যখন আমি রেডি করলাম একটা ডিজাইনের জন্য, তো ডিজাইনটা তখন আমার তৈরি করতে হবে, হ্যাঁ। ডিজাইনটা তখন তৈরি করব, তো আমার সবকিছুই আছে, ডিজাইনটা আমি তৈরি করব। এখন আমি কোনটা কোন জায়গায় আমি বসাবো, এইটা আমার ওভারঅল থিঙ্কিংটা আমার মাথার মধ্যে কাজ করতে হবে। এটাকে বলা হয় হায়ারার্কি, ঠিক আছে। তো হায়ারার্কির ভিতরে যেমন ধরেন এখানে এই শেপ গুলো আমরা বানাই, এখানে একটা রাখছি, এখানে একটা রাখছি। আমি তো চাইলে এখানে রাখতে পারতাম, কিন্তু এখানে রাখলে আমার ভালো লাগতো না, আমার এখানে রাখলে ভালো লাগতেছে। তো এইটাই আর কি আপনার হায়ারার্কি অ্যাকচুয়ালি এক একটা কোম্পানির এক একটা মানে থিওরিতে ওরা কাজ করে, ঠিক আছে। কোম্পানির ব্র্যান্ডিং যদি আমি আপনাকে দেখাই, কোম্পানি স্টেশনারি ডিজাইনটা, হ্যাঁ, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি স্টেশনারি ডিজাইনটা দেখাইলে এখানে হায়ারার্কি ব্যবহারটা সবচেয়ে বেশি হয়, এই জন্য আমি আপনাকে স্টেশনারি যে ডিজাইনটা এটা আমি আপনাকে দেখাই। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন এইখানে হায়ারার্কি এখানে ব্যবহার হয়েছে কি দেখছেন, এখানে হায়ারার্কি ব্যবহার হয়েছে, ওরা একটা লোগো দিছে, লোগোটা কিন্তু হোয়াইট কালার, ঠিক আছে। এরপরে একটা শেপ, হ্যাঁ। আমি একটা কোম্পানির ব্র্যান্ডিং করব, ওই কোম্পানির একটা একটা কালার আছে, অবশ্যই একটা কালার থাকবে, যে না আমার কোম্পানির কালার হয়েছে নীল কালার, হোয়াইট কালার, নেভি ব্লু কালার, হ্যাঁ। এখানে এই কোম্পানির ব্র্যান্ডিং হয়েছে এটা। তো এই কালার অনুযায়ী আমার প্রত্যেকটা জিনিস আমার এই কালার অনুযায়ী এই ফ্লো অনুযায়ী আমার কাজ করতে হবে। যেমন ধরেন এখানে একটা ফ্লো নিয়ে কাজ করছে, কি একটা ব্যানার কাজ ডিজাইন করছে, এখানে একটা কি সোশ্যাল মিডিয়া একটা অ্যাড বা পোস্ট ডিজাইন করছে সে, এখানে একটা এনভেলপ ডিজাইন করছে, হ্যাঁ। এখানে একটা মক ডিজাইন করছে, এখানে একটা ক্লক ডিজাইন করছে, এখানে এনভেলপ ডিজাইন করছে, এখানে বিজনেস কার্ড ডিজাইন করছে। প্রত্যেকটা ডিজাইনের ভিতরে একটা ফ্লো ধরে রাখছে, যে এই কালার, এই ধরনের শেপ,
হ্যাঁ, এই ধরনের ফন্ট একই ধরনের। হ্যাঁ, এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে এই কোম্পানির হায়ারার্কিটা কি, এই হায়ারার্কি দিয়ে আমার ডিজাইন করতে হবে। আপনি যদি একটা হায়ারার্কি ধরে হ্যাঁ আরেকটা কোম্পানির ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইনটা কোম্পানি অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনি একটা ক্লায়েন্ট নক দিল আপনাকে যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, তখন আপনি আপনার উচিত হবে তাকে জিজ্ঞেস করা, খুব নয়েজ আসতেছে কারণ। আচ্ছা, আপনি একটু মিউট করেন তো ভাই কে। আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে আপনাকে যদি একটা ক্লায়েন্ট এসে যদি বলে যে না আমাকে একটা এনভেলপ ডিজাইন করে দাও, অথবা আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করো, হ্যাঁ ডিজাইন করে দাও, তো তখন আপনি কিভাবে জানবেন যে ওই কোম্পানির কালার কিরকম, হ্যাঁ ওই কোম্পানির ফন্ট কিরকম ইউজ করে? হ্যাঁ, তখন তো অবশ্যই আপনার তাকে জিজ্ঞেস করতে হবে যে না তোমার কোম্পানির হায়ারার্কি কি। তো হায়ারার্কি সম্ভবত বললে সে বুঝবে না, এটা আপনি বুঝবেন, আপনি ডিজাইনার, কিন্তু সে তো বুঝবে না। তখন আপনি তাকে বলবেন যে তোমার কোম্পানির পূর্বের কোনো ডিজাইন আছে কিনা। হ্যাঁ, তারপরে যদি সে বলছে যে না ডিজাইন নাই, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে না তোমার কোম্পানির লোগো দাও আমাকে, তোমার কোম্পানির ব্র্যান্ডিং কালার দাও, অথবা তোমার কোম্পানির কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দাও, তাহলে ওয়েবসাইটটা থেকে আমি কালারটা নিতে পারবো। তা এই আপনি একটা কোম্পানির ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই কোম্পানির ব্র্যান্ডিং কালার কি, হ্যাঁ ব্র্যান্ডিং লোগোটা কিরকম, হ্যাঁ তারপরে ওই কোম্পানি কি ধরনের কালার সে পছন্দ করে চলনসই। এই জিনিসগুলো মাথার ভিতরে রাখাই কিন্তু হচ্ছে আপনার হায়ারার্কি কাজ, ঠিক আছে। এতে এই আর কি অবস্থা। তো আপনার হায়ারার্কি তো আপনাকে মানে বললাম ওভারঅল। তো ওভারঅল যদি আমি অ্যাকচুয়ালি আপনাকে বলতে চাই যে ব্যালেন্স হচ্ছে কি একটা ডিজাইনকে ব্যালেন্স করা, প্রত্যেকটা শেপ সমানুপাতিকভাবে সাজানো, হ্যাঁ সমানভাবে রাখা একটা জায়গায়। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার লেফট রাইট মিডল, হ্যাঁ বটম টপ, এগুলো কোন জায়গায় কোন শেপটা যাবে এটা ঠিক রাখা। হ্যাঁ, তারপরে প্রক্সিমিটি হচ্ছে যে একটা ফোকাল পয়েন্ট ধরে বিভিন্ন শেপ বা এলিমেন্ট হ্যাঁ এক জায়গায় সাজানো, এটা হচ্ছে আপনার প্রক্সিমিটির কাজ। তারপরে আপনার হচ্ছে যে কন্ট্রাস্টের কাজ হচ্ছে আপনার যে আপনার বিভিন্ন একটা একটা কালার দিয়া একটা মানে পয়েন্টকে মানে একটা জিনিসকে হাইলাইট করা। হ্যাঁ, আর এমফাসিস হচ্ছে যে আপনার ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়া, যে যে বিষয়ের উপর আমি ডিজাইনটা করতে যাচ্ছি সেই বিষয়ের উপর আমার মানে জোরারোপ করা। ঠিক আছে, তারপর আছে আপনার রিপিটেশন হচ্ছে যে একটা শেপকে বারবার ইউজ করার মাধ্যমে হ্যাঁ এই একটা মানে মিনিংফুল একটা ডিজাইন নিয়ে আসা, হ্যাঁ থিওরি নিয়ে আসা। হ্যাঁ, তারপরে আপনার রিদম হচ্ছে যে একটা শেপকে আমি বারবার ইউজ করব, কিন্তু একটা নির্দিষ্ট ফ্লোতে আমার এই কাজটা করতে হয়। হ্যাঁ, সেটাকে বলা হয় আপনার রিদম। ঠিক আছে, তারপর আপনার প্যাটার্ন বলতে তো আমরা তো দেখলাম এই প্যাটার্ন কিরকম, যে প্যাটার্ন হচ্ছে আপনার যে একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা শেপ বা এক বা একাধিক শেপ দিয়া, হ্যাঁ এক বা একাধিক স্ট্রোক বা লাইন বা ফিল ব্যবহার করার পরে আমরা এটাকে রিপিট করার মাধ্যমে আমরা একটা প্যাটার্ন আঁকতে পারি। হ্যাঁ, তারপর নেগেটিভ স্পেস অথবা আপনার ব্রেথিং স্পেস হচ্ছে আপনার যে ডিজাইনের মধ্যে প্রাণ নিয়ে আসা। হ্যাঁ, একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্টের ন্যূনতম গ্যাপ রাখা। হ্যাঁ, এটাকে বলা হয় ব্রেথিং স্পেস। আর 10 নাম্বার হচ্ছে আপনার ওভারঅল যখন আমরা একটা ডিজাইন রেডি করব, হ্যাঁ ওই ডিজাইন মানে ডিজাইন করার জন্য আমরা রেডি হব, তখন এই ডিজাইনটাকে আমরা যখন একটা ক্রিয়েটিভ ওয়েতে যখন আমরা একটা জায়গায় ইমপ্লিমেন্ট করব, হোক সেটা ফ্লায়ার, হোক সেটা বিজনেস কার্ড, হ্যাঁ হোক সেটা আপনার কি বলে কোম্পানি ব্রোশিওর, হ্যাঁ যে কোনো কিছু হতে পারে, এই জিনিসটাকে আমরা কোন জায়গায় কোন এলিমেন্টে রাখবো সেটা হচ্ছে আপনার কি হ্যাঁ হায়ারার্কি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার মানে আমাদের যে ডিজাইন যে প্রিন্সিপাল, হ্যাঁ এই ডিজাইন যে প্রিন্সিপাল এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, যে একটা ভালো একটা ডিজাইন করতে গেলে কি কি করতে হবে। ঠিক আছে, তো এইটাই আর কি। আর আরেকটা জিনিস হয়তো একটু হয়ে গেছে, সেটা হচ্ছে ডিজাইনের ভিতরে আপনার সিম্পলিসিটি, হ্যাঁ সিম্পলিসিটি ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার 11 নাম্বার থিওরি, অবশ্যই সিম্পলিসিটি ধরে রাখতে হবে। যে একটা ডিজাইন আপনি যে করবেন, হ্যাঁ ডিজাইনটা কমপ্লেক্স হলে ডিজাইনটা কিন্তু দেখতে ভালো ভালো দেখা যাবে না। যেমন ধরেন এখানে কিন্তু বিজনেস কার্ড কিন্তু অনেক ডিজাইনাররা কিন্তু ডিজাইন করে করে ছাড়তেছে, কিন্তু সবারটা কি আর মিনিংফুল হইতেছে? এই যেমন ধরেন এখানে এই ডিজাইনটা কিন্তু আপনি দেখলে আপনার ভালো লাগবে না। কারণ কি এই ডিজাইনটা দেখেন কি করছে। হ্যাঁ, দেখেন এইখানে যে ডিজাইনটা আছে এখানে একটা কালার ইউজ করছে, এর মধ্যে এমন একটা কালার দিয়ে সে ফন্টটা দিয়েছে যে ফন্টটা অ্যাকচুয়ালি হাইলাইট হইতেছে না। এই ফন্টটা দেখলে কেউ বুঝবে না যে এখানে কি ডারিয়া জর্জ লেখছে। সেই এই জিনিসটা কিন্তু এই নীল কালারের উপরে এই জিনিসটা বোঝা যাইতেছে না। তো এখানে কি দিলে বোঝা যেত, এই যে হোয়াইট কালার যে ইউজ করছে এই হোয়াইটের মধ্যে অন্য একটা কালার সে দিতে পারতো। হ্যাঁ, অথবা এই যে ইয়েলো কালার যে ইউজ করছে এটাকে আরেকটু হাইলাইট করতে পারতো, বা নিচের যে নীল কালারের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা একটু ডার্ক করতে পারতো। তাহলে গিয়ে এটার সাথে এটা ফন্টটা আলাদা হইতো, ফন্টটা আস্তে করে বোঝা যেত।
হ্যাঁ, পক্ষান্তরে আপনি যখন এটা একটা সিম্পল ডিজাইন না, ঠিক আছে? তা পক্ষান্তরে আপনি একটা সিম্পল ডিজাইন দেখেন। এই ডিজাইনটা কিন্তু সিম্পল, ঠিক আছে? এই ডিজাইনটা সিম্পল। এইখানে দেখেন কি করছে। এইখানে আপনার এখানে কিন্তু এইখানে এই ডিজাইনটা অনেকটা কমপ্লেক্স কিন্তু অনেকটা ওইটা থেকে অনেকটা সিম্পল। কি কারণে সিম্পল? যেমন অনেকটা হালকা একটা কালার ইউজ করছে যেটা দেখতে চোখে ধরে না। হ্যাঁ? অনেক একটা সিম্পল একটা ফন্ট ইউজ করছে। হ্যাঁ? তো এটার ভেতরে একটা স্পেস আছে। হ্যাঁ? দেখতে ডিজাইনটা সিম্পল দেখা যাইতেছে। হ্যাঁ? ওইটা এতটা কমপ্লেক্স না ডিজাইনটা। ঠিক আছে? এই যেমন ধরেন এখানে কমপ্লেক্স শেপ ইউজ করছে। হ্যাঁ? কমপ্লেক্স শেপ ইউজ করছে কিন্তু আমার এখানে কি একটা কোম্পানি নেম আছে, একটা স্লোগান আছে। পুরা আর কিছুই নাই। কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু আমাদের একটা দেখতে ভাল লাগতেছে। হ্যাঁ? কিন্তু যেগুলো আপনার সিম্পল না ওইগুলো দেখতে আমার ভাল লাগে না। যেমন ধরেন এই ডিজাইনটা কিন্তু এতটা সিম্পল না। ঠিক আছে? প্রফেশনাল ও দেখা যাইতেছে না। কারণ কি এখানে যে ফন্টটা ইউজ করছে, ফন্টটা খুব একটা মানে মানানসই না। মানে এমন একটা কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করছে আর এমন একটা শেপ ইউজ করছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা মিলাইছে ঠিকই কিন্তু মনে হইতেছে যে ডিজাইনের ভিতরে কোনো প্রাণ নাই। ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু এই ডিজাইন গুলো দেখেন, হ্যাঁ, এই ডিজাইনটা দেখেন। এগুলো কিন্তু ইজিলি কিন্তু মানে মানুষ দেখলে মানে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা। তো মানুষ দেখলেই বুঝবে যে না আসলে এই ডিজাইনারটা ভালো কাজ পারে। কারণ কি? তার ডিজাইনটা দেখতে অনেকটা মনোরম লাগতেছে, অনেকটা নির্মল লাগতেছে। হ্যাঁ? কিন্তু এতটা ঘিজিবিজি না। হ্যাঁ, এটাই আরকি ডিজাইনের ভিতরে এই সিম্পলিসিটি টা আনতে হবে। এটা হচ্ছে আপনার ডিজাইন প্রিন্সিপল এর হ্যাঁ, আরেকটা আরকি ধাপ। হ্যাঁ? আর আর আপনাদের এই আউটলাইনে আরো কিছু আছে। যেমন ধরেন কালার থিওরি আছে, আরজিবি আছে, সিএমওয়াইকে আছে। হ্যাঁ, কালার থিওরি নিয়ে যেহেতু কালার নিয়ে যেহেতু আজকে আমাদের কাজ, তো কালার নিয়েই আমরা অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব। যে একটা কি কালার ইউজ করলে অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনটা ভালো লাগতে পারে। ঠিক আছে? তো আমরা যদি এখানে কালার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন রকমের কালার আছে। যে এই কালার গুলো কিন্তু আমরা সব জায়গায় সবগুলো ইউজ করতে পারবো না। যেমন ধরেন আমাদের জাতীয় ফ্ল্যাগের কালার কি? আমাদের জাতীয় ফ্ল্যাগের কালার হচ্ছে কি আপনার যে আপনার ইয়া মানে সবুজ আর লাল। কিন্তু এই সবুজ আর লাল দিয়ে যদি এখন একটা ফ্লায়ার ডিজাইন করেন, হ্যাঁ? বা একটা বিজনেস কার্ড ডিজাইন করেন, ডিজাইনটা কি ভালো লাগবে? জীবনেও ভালো লাগবে না। কারণ হচ্ছে কি এই কালার ২ টাই কিন্তু মানে হাইলাইটেড কালার। ঠিক আছে? একটা হচ্ছে ডার্ক ২ টাই কিন্তু মানে ওভার স্যাচুরেটেড কালার। ঠিক আছে? এই ডিজাইন এই ২ টা দিয়ে আপনি যদি একটা ডিজাইন যদি আপনার ক্লায়েন্টকে বানায় দেন, আপনার কিন্তু এই কালার মানে এই একটা বিজনেস কার্ড যদি বানায় দেন জীবনেও সে পছন্দ করবে না। বলবে যে কি ধরনের কালার সে ব্যবহার করছে। হ্যাঁ? এরকম বলবে। হ্যাঁ? ডিজাইনটা মিনিংফুল হবে না। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কর্পোরেট লেভেলে যখন ডিজাইন করতে যাবেন তখন আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে সবসময় লাইট কালার ইউজ করতে হবে। লাইট কালার বলতে কি বুঝাইছি? হালকা, হালকা কালার। ঠিক আছে? যেমন ধরেন নীলের মধ্যে হালকা কি? হ্যাঁ? এই হালকা কালার গুলো আপনি কিভাবে খুঁজবেন? হালকা কালার গুলো খুঁজতে গেলে আপনি Google এ সার্চ করবেন যে আপনার আচ্ছা Google এ সার্চ করবেন যে এরকম কালার পিকার নামে। কালার পিকার। হ্যাঁ, কালার পিকার দিলে দেখবেন যে অনেকগুলো কালার ফ্যামিলি আপনার কাছে চলে আসবে। তো এই কালার ফ্যামিলি গুলো ধরেন এইটা একটা দেখতে সহজ মনে হইতেছে। যেমন ধরেন এখানে আপনার কালার ফ্যামিলিতে কি আছে? যেমন ধরেন এখানে কিন্তু একদম কি মেরুন কালার বা খয়েরি কালার যেটাই হোক। তো এই মেরুন কালারের থেকে এই ফ্যামিলিটা আস্তে আস্তে কি লাইট হয়ে আসছে। আস্তে আস্তে লাল হইছে। লালের থেকে আবার আস্তে আস্তে হালকা গোলাপি এরকম হয়ে যাচ্ছে। আবার নীল কালারের ভিতর সবচেয়ে ডার্ক না ডার্ক কালারের যে নীল এটা, আবার হালকা নীল এটা। স্কাই ব্লু খুঁজতে গেলে আমাদের এখানে দেখেন মানে প্রত্যেকটা কালার কিন্তু একটা কালারের একটা মানে বেজ আছে। ওই মানে ফ্যামিলি আছে, কালার ফ্যামিলি যেটাকে বলে। ওই কালার ফ্যামিলি আমাদেরকে আগে জানতে হবে কালার ফ্যামিলি মানে কোন কালার ফ্যামিলি কোনটাতে দিলে ভালো লাগবে। তো ডিজাইনের ক্ষেত্রে সবসময় এই যে হালকা কালার গুলো ইউজ করবেন। এখানে দেখেন অনেকগুলো প্রফেশনাল কালার তা দিয়ে দিছে। যে এই কালার গুলো কিন্তু অনেকগুলো কালার কিন্তু প্রফেশনাল আছে। যেমন ধরেন এই যে এই কালার, এই কালার। হ্যাঁ, কোন কালারের সাথে কোনটা ম্যাচিং হবে এটাও ধরাই দিছে। যেমন ইয়েলোর সাথে দেখেন এটা যায়। হ্যাঁ, ইয়েলো কালারের সাথে আমাদের এই ডার্ক কালারটা যায়। হ্যাঁ, পক্ষান্তরে ইয়েলো কালার যদি আমি এটার সাথে নিই, এই কালারটা যদি আমি এটার সাথে নিই জীবনে আমার ভালো লাগবে না। কারণ হচ্ছে কি এই কালারের সাথে এটা যায় না। হ্যাঁ? যেমন ধরেন তেলের সাথে পানি কখনো মিক্স হয় না। ঠিক আছে? তেলের সাথে পানি দিলে দেখবেন যে তেল পানি আলাদাই থাকে। মানুষ দেখলেই বুঝতে পারবে যে এই জিনিসটা তেল, এটা হচ্ছে পানি। তো এই তেল আর পানির মতো কালার এইগুলো কালার আপনারা ইউজ করবেন না। যে কালার যেটার সাথে যায়, যে কালারের সাথে যেটা হয় ওইটা আপনার আ নিতে হবে। হ্যাঁ? যেমন ধরেন এই ইয়া কালারের সাথে যেমন ধরেন ইয়েলো কালারের সাথে এই কালারটা নিলে কিছুটা যায়। ঠিক আছে? তারপর এটার সাথে এটা নিলে যায়। এটার সাথে এটা নিলে যায়। যেটার সাথে যেটা যায় এটা কিন্তু এখানে ধরানো আছে। তো কাজেই আপনি এমন কোন কালার সিলেক্ট করবেন না যে কালারটা একটার সাথে আরেকটা যায় না। হ্যাঁ? এটা হচ্ছে আপনার যে মেইন আপনার মানে ডিজাইনের কালারের যে ১ম যে বিষয়টা সেটা হচ্ছে এটা। তারপর আপনি ডিজাইনের যে কালার কিভাবে নিবেন সেটা আমি আরো ফিউচারে আরো
বিস্তারিত আমি আপনাকে দেখাবো, কিন্তু তার আগ পর্যন্ত আমি ওভারঅল যে আইডিয়া গুলো আছে সেগুলো আপনাকে আমি অ্যাকচুয়ালি দেখাই দিই। আর আরেকটা আছে কি আপনার এই কালার থিওরির উপর আরেকটা জিনিস আছে, কালারের ভিতরে বিভিন্ন ইয়ে আছে, যেমন RGB কালার আছে, CMYK কালার আছে। এখন RGB কালার আর CMYK কালার যদি আমি আপনাকে দেখাই দিই, যে আমার এখন ফটোশপ ওপেন করতে হবে, তো আমি আগে একটা ফটোশপটা ওপেন করি, তারপর আপনাকে দেখাই যে RGB কালারটা কি আর CMYK কালারটা কি। তো RGB কালার হচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আপনার যে RGB কালারটা হচ্ছে আপনার এই যে মানে তিনটা কালারের সমন্বয়ে, যেটাকে বলা হয় রেড গ্রিন ব্লু, ঠিক আছে। রেড গ্রিন ব্লু এই তিনটা কালার হচ্ছে মেইন কালার। হ্যাঁ, এরপরে ওই ওই কালার গুলো থেকে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন অন্যান্য কালার গুলো আমার হয়, ঠিক আছে। তো ওইটাকে আর কি RGB কালার বলা হয়। তো RGB কালারের ক্ষেত্রে এই দেখেন RGB কালার, যখন আপনি RGB কালারটা নিবেন, যখন আপনি RGB কালারটা নিবেন, RGB কালারটা আপনি কখন নিবেন? RGB কালারটা আপনি তখন নিবেন যখন আপনি ডিজিটাল ডিজাইন গুলো করবেন। হ্যাঁ, ডিজিটাল ডিজাইন বলতে আমি কি বুঝাইছি, আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখাই। ডিজিটাল ডিজাইন যেমন ধরেন আপনার ডিজিটাল ডিজাইনের মধ্যে থাকে আপনার ফেসবুক পোস্ট, ঠিক আছে। ফেসবুক পোস্ট, হ্যাঁ, ইনস্টাগ্রাম পোস্ট অথবা ফেসবুকের কভার পেজ। হ্যাঁ, অর্থাৎ যেই ডিজাইন গুলো আপনার প্রিন্ট হয় না, যে যে ডিজাইন গুলো আমার মেশিন দ্বারা প্রিন্ট হয় না, সেই ডিজাইন গুলোকে আমরা কি বলি? ডিজিটাল ডিজাইন বলি। আর যে ডিজাইন গুলো আমাদের মেশিন দ্বারা প্রিন্ট হয়, সেই ডিজাইন গুলোকে আমরা বলি কি বলে মানে প্রিন্টেড ডিজাইন। হ্যাঁ, প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট মিডিয়া ডিজাইন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এইখানে দেখেন যে আপনার এই ডিজাইন গুলো যে করবেন, ফেসবুক পোস্ট যে ডিজাইনটা আছে, ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট যখন আপনি যে ডিজাইন, এই ডিজাইন গুলো যখন আপনি করবেন, তখন এই ডিজাইন গুলো করতে হইলে আপনাকে অবশ্যই RGB কালার ব্যবহার করতে হবে। কারণ RGB কালার ব্যবহার না করলে আপনি যখন এই কালার গুলো মানে অন্য CMYK কালার আছে একটা, ওটা যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু কালারটা এক্সপোর্ট করার পরে আপনাকে মনিটরে দেখতে এই জিনিসটা ভালো লাগবে না। কারণ CMYK কালার রেন্ডারিং মনিটরে ভালো হয় না, RGB কালার রেন্ডারিং মনিটরে ভালো হয়। আবার CMYK কালার রেন্ডারিং প্রিন্টারে ভালো হয়, যেটা প্রিন্ট আউট হয় ওটাতে কালার রেন্ডারিং ভালো হয়, কিন্তু মানে মনিটরে ভালো দেখায় না। RGB কালারটা মনিটরে ভালো দেখায়, কিন্তু প্রিন্ট আউটে ভালো দেখায় না। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি RGB কালার ইউজ করার পরে ওটা যখন আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন, তখন দেখবেন এইখানে যে কালারটা অনেকটা ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে লাল কালার আছে, ইয়েলো কালার আছে, এই কালারটা যখন আপনি মনিটরে দেখতেছেন, এটা কিন্তু মনিটরে সুন্দর, ঠিক আছে, মনিটরে দেখতে সুন্দর লাগতেছে। এটা যখন আপনি কাগজে প্রিন্ট করবেন, আপনি নিজেই দেখবেন এই কালারটা যদি আপনি কাগজ দ্বারা প্রিন্ট করবেন, দেখবেন যে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, কিরকম যেন লাগতেছে। হ্যাঁ, একটা বাজে একটা মানে আপনার এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে মোবাইলে দেখতে সুন্দর, আমার মনিটরে দেখতে সুন্দর, কিন্তু আমি প্রিন্ট করলাম, আমার কালারটা এমন হলো কেন? হ্যাঁ, তখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা থাকবে যে না, এটা হয়তো RGB কালারে ছিল, এটা এখন প্রিন্ট হওয়ার কারণে, যার কারণে এই জিনিসটা ভালো লাগতেছে না। আবার যখন আপনি যখন ইয়া করবেন, কি জানি বলে, CMYK কালার ইউজ করবেন, CMYK এর ফুল মিনিং আছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, তারপরে আপনার আচ্ছা আমি CMYK ফুল মিনিংটা, হ্যাঁ দেখি, সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। দাঁড়ান, CMYK ফুল মিনিং, আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ, সায়ান, মেজেন্টা, ইয়েলো, হ্যাঁ ইয়েলো, ইয়েলো এবং কি কি কালার আছে? ব্ল্যাক কালার। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ রাইট। তো এই CMYK কালার দ্বারা আপনি যখন প্রিন্ট মিডিয়ার কালার ডিজাইন করবেন, হ্যাঁ, তখন আপনি CMYK কালার ইউজ করবেন। প্রিন্ট মিডিয়ার কালার কি হতে পারে, যেমন বিজনেস কার্ড যখন আপনি ব্যবহার করবেন, বানাবেন, তখন আপনি অবশ্যই CMYK কালার মোড দিয়ে ব্যবহার করবেন, মানে এই ডিজাইনটা করবেন। তা না হলে আপনার ডিজাইনটা দেখবেন যে আপনার অন্যরকম হবে, মানে প্রিন্টের ভিতরে আপনি প্রিন্টারের কালি যেরকম, ওই কালি অনুপাতে আপনার ডিজাইনটা বের হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার, এটা কিন্তু ইয়া দিয়ে করানো, মানে CMYK কালার দিয়ে করা, কিন্তু এটা CMYK কালার দিয়ে করার কারণে কিন্তু আমাদের কিন্তু মনিটরে দেখতে ভালো লাগতেছে না, মনিটরে দেখতে মনে হইতেছে না ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু এটা যখন প্রিন্ট করবেন তখন দেখবেন এই জিনিসটা অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, তো প্রিন্টের ক্ষেত্রে এটা সুন্দর। আবার যখন আপনি RGB কালার দিয়ে ইউজ করবেন, এখানে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো RGB কালার দিয়ে ব্যবহার করছে। হ্যাঁ, যার কারণে এগুলো অ্যাকচুয়ালি আপনি যখন পোর্টফোলিও বানাবেন না, তখন পোর্টফোলিও বানানোর সময় আপনি RGB কালার দিয়ে বিজনেস কার্ড গুলো ডিজাইন করবেন, কারণ আপনাকে তো দেখাইতে হবে যে আমি কিরকম কত সুন্দর কাজ পারি। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের প্রিন্টের জন্য কাজ করবেন, তখন আপনি অবশ্যই CMYK দিয়ে করবেন। তা না হলে এই ক্লায়েন্টও দেখবেন যে ক্লায়েন্টও আপনার কাছ থেকে সার্ভিস নিবে, হয়তো আপনাকে রিভিউ দিবে 5 স্টার, কিন্তু পরবর্তীতে সে প্রিন্ট করার পর দেখবে যে না, আমার ডিজাইনটা যেরকম আমি ছবিতে দেখছি এরকম তো হইতেছে না।
তখন সে আপনার উপর প্রতি একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে যে না এই ডিজাইনের তো ভালো না, এই ডিজাইন আমরা দেখাইছে একরকম, ওর ডিজাইন প্রিন্ট করলে ভালো দেখা যায় না, তা আমি এখন এমন একটা ডিজাইনার লাগবে যার ডিজাইন আমার প্রিন্ট করলে ভালো লাগবে। হ্যাঁ, তা ওই ধরনের ডিজাইনের খুঁজতে সে চলে যাবে। তো তো এই সব ভুলগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকে এড়ায় চলতে হবে। তো প্রথম থেকে যখন আমরা শেখার ক্ষেত্রে যখন এই জিনিসটা আমরা অভ্যস্ত হয়ে যাব, শিখতে শিখতে যে ইউজ টু হয়ে যাব, তখন কিন্তু আমাদের এই ভুলগুলো আর হবে না, যে কখন সিএমওয়াই কে ব্যবহার করবো, কখন আরজিবি ব্যবহার করবো। তো আরজিবি কালারটা এই যে সহজ ভাষায় বলতে গেলে আরজিবি কালার যেটা, এটা আমরা ইউজ করব ডিজিটাল যে ডিজাইন গুলো আছে সেগুলোতে। আর যখন আমরা প্রিন্ট মিডিয়া ডিজাইন করবো তখন আমরা ইউজ করবো হলো আপনার সিএমওয়াই কে ডিজাইন। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে আরেকটা আমাদের আউটলাইনে যেটা আছে কালার ব্যালেন্সিং। হ্যাঁ, কালার ব্যালেন্সিংটা অবশ্য আমাদের ডিজাইন থিওরিতে একবার দেখছি, তারপরও একটু আগে আবার দেখছি কালার ব্যালেন্সিং, এখন আবার একটু দেখি যে কালার ব্যালেন্সিংটা কি। কালার ব্যালেন্সিং তো এটা যে আপনার এইখানে দেখেন, এখানে একটা ব্ল্যাক কালার আছে, এখানে কিন্তু একটা গ্রিন কালার আছে। গ্রিন কালারের ভিতরে কিন্তু এটা কিন্তু ডার্ক গ্রিন না, এটা একটা লাইট গ্রিন, এবং লাইট গ্রিনের ভিতরে আরেকটা ডার্ক আরেকটু ডার্ক টাইপের আরেকটা গ্রিন গ্রিন করে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের ব্যালেন্স করা হয়েছে ডিজাইনটাকে। ঠিক আছে, এরকম এমন একটা কালার ইউজ করবো যে কালারটা ইউজ করলে আমার ডিজাইনটা একটা ব্যালেন্স থাকে, মানে ওভার হয়ে যায় না। যেমন ধরেন আমি এই কালারটা কিন্তু দেখেন এইখানে কিন্তু কালারটা কিন্তু ব্যালেন্স করা হয়েছে, কারণ কি হোয়াইটের সাথে কিন্তু আমাদের গ্রিন ইউজ করছে, কিন্তু গ্রিন কিন্তু ওইরকম একবারে ডার্ক একটা গ্রিন আমাদের পতাকার ভিতরে যেরকম ওই ধরনের গ্রিন কালার কিন্তু ইউজ করে নাই, সে ইউজ করছে একটা লাইট গ্রিন, যেটা দেখার মাত্রই আমাদের কিন্তু জিনিসটা ভালো লাগতেছে যে না এতটা ক্লিন ডিজাইন। হ্যাঁ, কিরকম কেন হইতে পারে, যেমন ধরেন এখানে সে ইউজ করলে চাইলে পারতো না যে আমি এখানে একটা ডার্ক একটা ব্লু কালার ইউজ করবো, হ্যাঁ লাইট ব্লু না করে আমি ডার্ক ব্লু ইউজ করবো, কিন্তু ডার্ক ব্লু ইউজ করলে জিনিসটা তেমন একটা ভালো লাগতো না। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে সে প্রফেশনালিজম আনার জন্য সে একটা ব্যালেন্সড একটা কালার ইউজ করছে, যেটা লাইট। এই লাইটের সাথে একবারে কালো কালার যদি সে ফন্ট ইউজ করতো তখনও তার এটা মানাইতো না, যার কারণে সে কি করছে যে একটা ফন্ট ইউজ করছে এরকম যে যে সেই ফন্টটা একদম কালো না আবার একদম লাইটও না। হ্যাঁ, গ্রে কালার, ডার্ক গ্রে কালার যে ফন্টটা, এটা কিন্তু সে ইউজ করছে। তো আপনি আপনি নিজে ইমপ্লিমেন্ট করবেন যে এই কালারের সাথে এই ফন্টটা অবশ্যই যায়, এই কালারের সাথে এই ফন্টটা যেহেতু যাইতেছে, আপনি এই দুটো ডিজাইন দিয়ে যখন আপনি একটা ডিজাইন করবেন, দেখবেন আপনার ডিজাইন এমনি প্রফেশনাল হবে। হ্যাঁ, আপনার ডিজাইন, আপনি যদি ডিজাইনের কাজ বেশি দিন করেন নাই, কিন্তু তারপরে দেখবেন আপনার ডিজাইনটা অনেকটা মানে প্রফেশনাল একটা ভাব চলে আসছে আপনার ডিজাইনের ভিতরে। আপনাকে দেখলে মনে হবে না যে আপনি 2 মাসের ডিজাইনার বা আপনি 1 মাসের ডিজাইনার, এই জিনিসটা আপনার মনে হবে না। তো এইটা হচ্ছে একটা কালার ব্যালেন্স করার ইয়ে। আর আরেকটা আছে আপনার কালার আপনি সিলেকশন কিভাবে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সবচাইতে ডিজাইনারদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে আপনি কালার কিভাবে সিলেকশন করবেন। হ্যাঁ, আপনাকে একটা ডিজাইন করতে দিল, যে আপনাকে একটা ফ্লায়ার ডিজাইন করতে দিল, আপনি ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলেন, যে একটা লাল, একটা খয়েরি, লালের সাথে খয়েরিতেও দিবেন, হ্যাঁ তারপর একটা সবুজ দিলেন। তো এই জিনিস দেখবেন 3টা কালার যখন আপনি দিবেন, দেখবেন যে আপনার ডিজাইনটা কেমন জানি লাগতেছে, অথবা দেখবেন যে জিনিসটা আপনার ভালো লাগতেছে, যে আপনার চোখে ভালো লাগতেছে, কিন্তু সর্বজনীন ভাবে এই ডিজাইনটা একটা খারাপ একটা ডিজাইন। কারণ কি, যে এই ডিজাইনের ভিতরে আমার কালার থিওরি গুলো মেনটেন করা হয়নি। হ্যাঁ, কালার থিওরি মানে একটা বেস্ট একটা কালার আমি সিলেক্ট করব, এই জিনিসটা আমার জানতে হবে যে একটা বেস্ট কালার কিভাবে হতে পারে। একটা বেস্ট কালার তো আমরা তো নতুন ডিজাইনার, তো আমরা যখন নতুন নতুন ডিজাইনার, তখন আমাদের কিন্তু না জানাই স্বাভাবিক যে অ্যাকচুয়ালি যে আমরা কি কালার ইউজ করব। হ্যাঁ, আমাদের মাথার মধ্যে কি আছে, আমাদের মাথার ভিতরে কালার সেন্স খারাপ থাকা স্বাভাবিক, যেহেতু আমরা নতুন ডিজাইনার। তা প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনারের মানে উচিত যে অন্যের ডিজাইন গুলোকে বেশি বেশি ফলো করা। ফলো করা মানে কপি করা না, কিন্তু ফলো করা বলতে সে কি কালার ইউজ করতেছে, সে মানে কি ফন্ট ইউজ করতেছে, কি আইকন ইউজ করতেছে, তার ফন্টের সাইজ কত, তার ফন্টের সাথে সাথে সে ফন্টের কালার কি দিতেছে, ফন্ট কি বোল্ড করতেছে নাকি ফন্টের ওয়েট কত দিতেছে। হ্যাঁ, এইগুলো আপনার সব সময় খেয়াল রাখতে হবে। যেমন ধরেন একটা বিজনেস কার্ডের, আপনি যখন বিজনেস কার্ড ডিজাইন করবেন, তো আপনার তখন আগে বিজনেস কার্ড লিখে আপনার সার্চ দিবেন, এরকম যে এখানে কিন্তু বিজনেস কার্ড লিখে আমি সার্চ দিছি। তো সার্চ দেওয়ার পরে এখানে কি যতগুলো ডিজাইন আছে, এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু যে কোনো একটা মার্কেট প্লেসে আছে। এই মার্কেট প্লেসে ডিজাইন গুলো কেন আছে, এই মার্কেট প্লেসের ডিজাইন গুলো আছে এই কারণে যে অবশ্যই এই ডিজাইন গুলো ভালো, এই ডিজাইন গুলো প্রফেশনাল মানের, যার কারণে এই ডিজাইন গুলোকে রিসেল করার উপযুক্ত বিধায় মার্কেট প্লেস গুলো তার ডিজাইনটাকে অ্যাপ্রুভ করছে যে তার ডিজাইনটা সেল করবে। হ্যাঁ, অন্যান্য ক্লায়েন্টরা এই ডিজাইন গুলো দেখে কিনবে। যেমন এটা একটা প্রফেশনাল, প্রত্যেকটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন। হ্যাঁ, এই যে ড্রিবল, ফ্লিপিক, হ্যাঁ বিহ্যান্স, যে প্রত্যেকটা ডিজাইন সাবমিট করার এক একটা সাইট, ঠিক আছে। তো এই প্রত্যেকটা সাইটের ডিজাইন গুলো আছে কি কারণে, যে ডিজাইনটা একটা মানসম্মত ডিজাইন। তো এই মানসম্মত ডিজাইন গুলো আপনারা একসাথে কতগুলো করার পরে এগুলো আপনার ফলো করবেন, যে কেউ একটা বিজনেস কার্ড
কেমন হতে পারে, বিজনেস কার্ডের নামটা কোথায় থাকতে পারে, বিজনেস কার্ড ডেজিগনেশন কোথায় থাকতে পারে, ডেজিগনেশনের নিচে আমার যদি আমি একটা এলিমেন্ট দেই, যেমন ধরেন এখানে একটা ছোট একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা দিলে আমার ডিজাইনটা ভালো লাগবে কিনা, এটা আপনি দিয়ে একবার ট্রাই করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি আবার একটা আইকনের বিপরীতে কয় লাইনের ফন্ট নেওয়া যায়, 2 লাইনের ফন্ট নিলে ভালো হবে না, 3 লাইনের ফন্ট নিলে ভালো হবে, নাকি একটা আইকনের বিপরীতে খালি একটা ফন্ট নিব, হ্যাঁ, এইটা আপনার মাথার ভিতর থাকতে হবে। এটা আপনি মাথার ভিতর থাকবে কিভাবে, আপনি যখন অন্যের ডিজাইনটা দেখবেন, হ্যাঁ, অন্যের ডিজাইন যখন আপনি দেখবেন তখন আপনার মাথার ভিতরে এই জিনিসটা গাঁথবে যে না এখানে কিন্তু কিছু কিছু ডিজাইন ভিন্ন, কিন্তু এখানে কিন্তু ডিজাইনের কিন্তু মূলনীতি এগুলো কিন্তু একরকম। যেমন ধরেন এখানে মোবাইল নাম্বার যে ফন্ট আছে এটা সম্ভবত 6 থেকে 7 লেভেলের একটা ফন্ট। আবার এখানে যে এটা কিন্তু 20 থেকে 22 লেভেলের একটা টাইটেল। হ্যাঁ, এই সাইজ গুলো তো আপনার জানা আছে। তারপর একপাশে লোগো ইউজ করে, একপাশে নাম ইউজ করে, এটাও আপনি জানতেছেন। নাম্বার গুলো কোন জায়গায় বসে, নাম্বার, ওয়েবসাইট যত ইনফরমেশন আছে সেগুলো একপাশে কোনায় বসে। যেই পাশে নাম্বার আর ইনফরমেশন গুলো বসে তার বিপরীত পাশে লোগো বসে। এটা আপনার অবশ্যই আপনার কমন হয়ে যাবে যখন আপনি অন্যের ডিজাইন গুলো দেখবেন। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম থাকে, যেমন এক পাশে নাম্বার আর এক পাশে লোগো, আর নামটা থাকে সবার উপরে। এটা দেখবেন নাম সবার উপরে, হ্যাঁ, এক পাশে নাম্বার এক পাশে লোগো। ম্যাক্সিমাম ডিজাইন, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ডিজাইন গুলো এরকমই হয়, যে এক পাশে নাম এক পাশে ইনফরমেশন, আর লোগো অনেক সময় পিছনেও থাকে, অনেক সময় সামনেও থাকে। এগুলো যখন আপনি দেখবেন তখন আপনি বুঝবেন যে একটা প্রফেশনাল বিজনেস কার্ড কয় ধরনের হতে পারে। তাই এখন আপনি যখন কালার সিলেক্ট করতে যাবেন তো কি কি সাইট আপনি ফলো করতে পারেন, হ্যাঁ, কিছু কিছু সাইট আছে যেগুলো আপনি ফলো করবেন। হ্যাঁ, যেমন ধরেন আপনার কি বলে এখানে প্রথমত এখানে সার্চ দিলে আপনি পাবেন। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে যখন আপনি মনে করবেন যে না আমার এখানে এনাফ না, আমার জন্য এইটুকু এই কয়েকটা ডিজাইন দেখে আমার মনে হইতেছে না আমি 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 নিজের জন্য যথেষ্ট মনে করতেছি না, তখন আপনি এগুলো প্রত্যেকটা সাইটে ঢুকবেন। যে ফ্রি পিক কিন্তু ডিজাইন সেল করার একটা সাইট, মাইক্রোস্টক সাইট। গ্রাফিক রিভার এটাও কিন্তু মাইক্রোস্টক সাইট। ব্যাকটেরিয়া এটাও মাইক্রোস্টক। হ্যাঁ, এটা একটা পোর্টফোলিও সাইট, ড্রিবল পোর্টফোলিও সাইট। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু ডিজাইনের সাইট, এই প্রত্যেকটাতে ঢুকবেন। হ্যাঁ, কথায় ঢুকবেন, ঢোকার পরে আপনার এখানে সার্চ দিবেন বিজনেস কার্ড। হ্যাঁ, এইখানে কিন্তু অটোমেটিক সার্চ হয়ে গেছে। তো সার্চ হওয়ার পরে গুগলে না যতগুলো আসতেছে, গুগলে কিন্তু যেগুলো র্যাঙ্ক করে সেগুলো আসে। তারপরে আপনি যখন প্রত্যেকটা সাইটে আলাদা আলাদা ঢুকে সার্চ করবেন তখন এই সাইটের ভিতর যতগুলো ডিজাইন আছে সবগুলো আপনি পাইতেছেন। তার মানে কি গুগলের থেকে আপনি এখানে আরো বেশি বেশি পাইতেছেন। এরকম প্রত্যেকটা সাইট যদি আপনি সার্চ করেন বিজনেস কার্ড, দেখবেন যে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আপনাদের কাছে আসতেছে। এই ডিজাইন গুলো আপনারা যখন প্রত্যেকটা জন আলাদা আলাদা ভাবে দেখবেন, আপনার মাথার ভিতরে এমনি একটা প্রফেশনালিজম চলে আসবে যে এই ভালো একটা ডিজাইনের একটা সেন্স এমনি চলে আসবে। হ্যাঁ, এগুলো দেখার পরে এটা হচ্ছে আপনার প্রথম মানে কালার সিলেকশনের ইয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে 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 মেহেদী তুমি কথার কথা, যে মেহেদী তুমি আমাকে এমন একটা বিজনেস কার্ড ডিজাইন করে দাও যে বিজনেস কার্ডটার কালার হবে আপনার মানে ব্লু কালার। আমার কোম্পানির মেইন কালার আছে ব্লু কালার, আর আর ডার্ক কালার আছে আমার সেকেন্ডারি কালার হিসেবে। তখন আপনি খুঁজবেন যে হ্যাঁ, ব্লু ডার্ক বিজনেস কার্ড। এটা লিখে সার্চ দেন, দেখবেন যে অনেক বিজনেস কার্ড আসবে এখানে। ঠিক আছে, বিজনেস কার্ড লিখে নিন। আচ্ছা, দেখেন এখানে দেখেন ব্লু ডার্ক, যে কালার দুইটা নাম দিলাম, এটা একটা কালারের নাম, এটা একটা কালারের নাম। এই কালারের কম্বিনেশন করে কিন্তু গুগল আমাকে দেখাইতেছে যে ব্লু আর ডার্ক কালারের কি কি ডিজাইন হতে পারে। এটা একটা ডিজাইন, এটা শুধু ব্লু। আচ্ছা, এটা একটা ডার্ক, এটা হচ্ছে ব্লু কালার। হ্যাঁ, ডার্ক আর ব্লু। হ্যাঁ, যে ব্লু ডার্ক। হ্যাঁ, তা এরকম ব্লু আর ডার্ক দিয়ে কত ধরনের ডিজাইন হতে পারে আপনাকে গুগল দেখাবে। হ্যাঁ, যে গুগল আপনাকে দেখাবে যে ব্লু ডার্ক কি কি কালার আছে ব্লু ডার্কে। তো এই কালার গুলো যখন আপনি দেখবেন যে না আমি এই লুকটা এই প্রফেশনাল মানের একটা ডিজাইন করছে ব্লু কালার আর ডার্ক কালার দিয়ে, তাহলে আমিও তাকে ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, আমিও তাকে ফলো করার চেষ্টা করি। তো ফলোটা তখন কিভাবে করবেন? তো প্রথম তো আর আপনি অন্যের একজনে এই ডিজাইনটা করলো, আপনি তো দেখে আপনি বুঝবেন না যে অ্যাকচুয়ালি যে মানে আমি এরকম একটা সে এরকম ডিজাইন করছে, আমি আরেকটু ক্রিয়েটিভ হইতে আরেকটা ডিজাইন করবো যেটা যেন তার সাথে কপি না হয়। তো এরকম একটা ডিজাইন তখন আপনি কিভাবে করবেন? তখন তো আপনার মাথার ভিতরে এই ডিজাইনটা থাকবে না। হ্যাঁ, তো তখন আপনার এই সেন্সটা বাড়ানোর জন্য আপনার কি করতে হবে? তো এই সেন্সটা আপনার বাড়ানোর জন্য আগে আমি যে জিনিসটা অবশ্য অনেকে না করবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে সাপোর্ট করি যে আপনি এই ডিজাইনটাকে আগে হুবহু কপি করবেন। হ্যাঁ, নিয়ে যখন আপনি নতুন নতুন ডিজাইনার, তখন আপনি 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা ডিজাইনারের সাথে আপনি তো পারবেন না। অবশ্যই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করার পরেই কিন্তু আপনাকে আগাইতে হবে, তাই না? কারণ একটা ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি এই ডিজাইনটাকে হুবহু কপি করবেন। কপি করার পরে আপনি এটা হুবহু ডিজাইন করলেন।
হ্যাঁ, ডিজাইন করার পরে আপনি কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করবেন। যেমন ধরেন এখানে সে আপনি এই ডিজাইনের থিওরিটা আপনি নিলেন আর কালার বসালেন এইখান থেকে এই কালার ফ্যামিলিটা। মানে এখানে সবগুলো কালার আপনি রিমুভ কইরা এই কালার আর এই কালারের সাথে কম্বিনেশন করে এই ডিজাইনটা বানালেন। তখন দেখবেন আপনার কালার ডিজাইনটা কি হয়ে গেল? একটা ইউনিক একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে? তারপর আপনার মানে এইখানে একটা ডিজাইন, এই ডিজাইন থিওরিতে আপনি ফলো করলেন। এখানে যেমন হোয়াইটের জায়গায় হোয়াইট থাকলো, আপনি এই ব্লু কালারের জায়গায় আপনি ইয়েলো কালার দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আপনি কিছু কিছু জায়গায় চেঞ্জ করলেন। যেমন ধরেন এটাকে একটু এই পাশে নিয়ে নিলেন এই কালারটা। হ্যাঁ, তখন দেখবেন আপনার ডিজাইনটা এমনি অটোমেটিক ইউনিক হয়ে যেতেছে। তো এভাবে করে করে আপনি আগে হুবহু ডিজাইন করবেন। তো আমার সাজেশন থাকবে যে আপনি যেই জিনিসটা আপনি শিখতে চান, যেমন ধরেন একটা প্রফেশনাল মানে একটা বিজনেস কার্ড আপনি ডিজাইন করতে চান, আপনি আগে 10টা ডিজাইন আপনি হুবহু আগে আপনি বানায়া আপনি নিজের মানে কপি করবেন। ঠিক আছে? এরকম 10টা পছন্দ মতো একটা 10টা ডিজাইন নেবেন। এই 10টা ডিজাইন নিয়ে 10টা বিজনেস কার্ড আপনি কপি করবেন। ওগুলো আপনি পোর্টফোলিওতে রাখার দরকার নেই, কিন্তু আপনি কপি করবেন আপনার প্র্যাকটিস পারপাসে। যখন আপনি 10টা ডিজাইন কপি করবেন, তখন আপনার মাথার ভিতর নতুন আইডিয়া আপনার আসতেছে যে না, সে এই লেভেলের ডিজাইন করছে, আমার মাথায় তো আরেকটু নতুন আরেকটা আইডিয়া আসছে, আমি এই ডিজাইনটা করে ফেলাই। তো তখন দেখবেন যে আপনার মাথার ভিতরে অটোমেটিক একটা প্রফেশনালিজম চলে আসছে, যে একটা প্রফেশনাল একটা শেপ চলে আসছে, যে এই শেপটা এই জায়গায় দিলে আমার ইউনিক একটা ডিজাইন হবে, একটা প্রফেশনাল একটা ডিজাইন হবে। যেমন ধরেন আমরা এখানে একটা ডিজাইন আছে, তো আমরা যদি এই শেপটার বাইরে যদি আরেকটা স্ট্রোক নিয়ে যদি এখানে ফালাই দিই, তাহলে কিন্তু আমার ডিজাইনটা অনেকটা ইউনিকনেস আসতেছে। তো এইটা হচ্ছে আরেকটা থিওরি। আর আর আরো কিছু টেকনিক আছে যেগুলো অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে যখন আপনার ডিজাইন শেখার পর কাজ করবেন, তখন আমি আপনাকে দেখাবো যে অ্যাকচুয়ালি আরো কিছু টেকনিক আছে, যে মানে অন্যের ডিজাইনকে কিভাবে কপি করার পরেও কেউ ক্লেম করতে পারবে না যে আপনি তার ডিজাইনটা কপি করছেন। হ্যাঁ, এই ধরনের কিছু টেকনিক আছে। আপনারা আগে ডিজাইন শিখেন, শেখার পরে আমি অ্যাকচুয়ালি আপনাকে বলবো যে জিনিসটা। তাই এখন আপনারা বললেও জিনিসটা আপনারা করতে পারবেন না, যদি আপনারা হয়তো ডিজাইন জানেন, কিন্তু প্রফেশনাল মানে যখন ডিজাইন করতে পারবেন, তখন দেখবেন যে আপনার এই ট্রিক গুলো বলে দিলে আপনার ইয়া হবে, মানে আইডিয়াটা জেনারেট হবে যে অ্যাকচুয়ালি আপনার প্রফেশনালিজম কিভাবে আনতে হয়, আর একটা অন্যের ডিজাইনকে কিভাবে ইয়া করতে হয়। ঠিক আছে? আর লাস্ট আরেকটা জিনিস হচ্ছে কালার কম্বিনেশন। হ্যাঁ, আজকের লাস্ট পার্ট যেটা কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন অবশ্যই একটু আগেও আপনাদেরকে বলা হয়েছে, আবারও একটু বলি যে কালার কম্বিনেশন কোন কালারের সাথে কোন কালারটা যায়। আপনি যখন ডিজাইনটা সার্চ করবেন একটা ডিজাইন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার এ এ সবুজ কালারের সাথে ইয়েলো কালার যাইতেছে। হ্যাঁ, আবার দেখা যাইতেছে ইয়েলো ফন্ট হিসেবে যাইতেছে ব্ল্যাক কালার। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে লোগো যাইতেছে আপনার ইয়েলো কালার। হ্যাঁ, এরকম মানে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কালারের সাথে কোন কালার কম্বাইন হয়। একটা কালারের সাথে একটা কালার আপনি যখন ইউজ করবেন, তখন এটা আগে নিজের আগে আগে ইমপ্লিমেন্ট করে দেখবেন যে কালারটা ভালো দেখা যাইতেছে কিনা, বা আমার ডিজাইনটা এই কালারটা ইউজ করলে আর 10 জনের 8-10টা মানুষের ডিজাইনের মতো হইতেছে কিনা। হ্যাঁ, এটা আপনি দেখবেন। তাহলে মনে করেন যে আপনার ডিজাইন সেন্সটা অ্যাকচুয়ালি ভালো ভালো একটা পর্যায়ে আপনার যাবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে যে কালারটা ইউজ করছে, এটা কিন্তু একটা প্রফেশনাল কোনো কালার না। ঠিক আছে? যেমন ধরেন এখানে একটা ব্লু কালার হয়তো ইউজ করছে, আবার এখানে ইউজ করছে কি একটা পিঙ্ক কালার। এটা কোনো কালারই হয় নাই, সে হয়তো ডিজাইনারও না। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি যখন ডিজাইন করবেন, আপনার অন্যের ডিজাইনটা আপনার ফলো করবেন। এটাই হচ্ছে কথা। তো এখন যদি আপনার এই আজকের যে টপিকটা আছে, এই টপিকের উপর যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে করতে পারেন। অবজেক্টটাকে গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, সেটাই মানে মেইন পয়েন্টটাকে যেটা গুরুত্ব দেওয়া হয়, ওইটাকেই আপনার এমফাসিস বলে। আর রিপিটেশন বলতে ওই একটু আগে যেটা ডিলিট করলাম, ওইটা হচ্ছে রিপিটেশন। আপনার এটা কোথায়? দাঁড়ান এক মিনিট। আচ্ছা, এই যে এখানে আছে। এই যে এটা হচ্ছে আপনার রিপিটেশন। ঠিক আছে? রিপিটেশন বলতে আপনার কি বোঝায়, যে একটা জিনিস, যেমন ধরেন এটা রিপিটেশন এটাও বলা যায়, আবার আপনারা আমি আচ্ছা, এটা দিয়ে আমি আপনাকে বোঝাই যে একটা জিনিস, যেমন ধরেন এখানে রিপিটেশন বলতে কি বোঝাইতেছে, যে কোনো একটা শেপ বারবার যখন রিপিট হওয়ার পরে একটা ডিজাইন সে তৈরি করে, হ্যাঁ, একটা মানে মিনিংফুল ডিজাইন তৈরি করে, তখন সেটাকে বলা হয় কি রিপিটেশন। হ্যাঁ, রিপিটেশন ছাড়াও আমরা যেমন ধরেন আমরা একটা ফ্লায়ার এখানে একটা রিপিটেশন আমরা খুঁজি, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে এটা দেখেন, এখানে দেখেন রিপিটেশন বলতে কি বোঝাচ্ছে, এখানে মিউজিকের যে আইকন, মিউজিকের আইকন এখানে 3টা আছে, আবার এখানে আছে একটা, এখানে আছে একটা। হ্যাঁ, এগুলো কিন্তু মিউজিকের আইকন। হ্যাঁ, কিন্তু এগুলো ব্যবহার করছে কি জন্য, একটা ডিজাইনকে
আই ক্যাচি করার জন্য। তো এই কারণে একই এলিমেন্ট বারবার ইউজ করাকে কি বলা হয়, রিপিটেশন বলা হয়। তখন আপনার এটা চিন্তা করতে হবে যে না আমার ডিজাইনটা আমি করলাম, আমার ডিজাইনের ভিতরে অ্যাকচুয়ালি আমার মানে দেখতে কেমন জানি লাগতেছে, আমার ডিজাইনের ভিতরে কোনো প্রাণ নাই। হ্যাঁ, তো তখন আপনাকে চিন্তা করতে হবে যে না আমি এখানে কি রিপিটেশন দিতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, কালার দিতে পারি। হ্যাঁ, আপনার তখন এই থিওরি গুলো যদি আপনার মাথায় থাকে তখন আপনি এটা ইজিলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো দেখা যাচ্ছে ফাঁকা লাগতো, হ্যাঁ, মাঝখানে কিছু আছে, সাইডে কিছুই নেই। তো এই কারণে মাঝখানে যদি ফাঁকা না লাগে, যার কারণে কিন্তু এই এলিমেন্ট গুলো কিন্তু ইউজ করা হয়েছে। তো দেখা যাচ্ছে আপনার রিপিটেশন এইটাকে বলে যে একটা জিনিস আমি বারবার ইউজ করতেছি। হ্যাঁ, হতে পারে একটা আইকন, হতে পারে একটা শেপ, একটা ত্রিভুজ, একটা মানে জিওমেট্রিক একটা মানে সিম্বল। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। সেই জিনিসটাকে আমরা 4 বার 5 বার বা 10 বার ইউজ করার পর জিনিসটাকে যখন একটা মানে আই ক্যাচি করতে পারবো, তো তখন এই ডিজাইনটা আমাদের কি প্রিমিয়াম লাগবে দেখতে। তো সেটাকে বলা হয় কি রিপিটেশন, ঠিক আছে। আর আপনার এরপরের জিনিসটা হচ্ছে আপনার রিদম, ঠিক আছে। তো আপনি তো একটা জিনিস আপনি রিপিটেশন করলেন, ঠিক আছে। রিপিটেশন করার পরে এই রিপিটেশন উল্টাপাল্টা আপনার এই জিনিসটা আপনার বসাইলে তো আপনার হবে না। হ্যাঁ, যেমন ধরেন একটা আইকন আপনি মনে করেন যে আপনার এই যে এইখানে যে মিউজিক্যাল আইকন কয়টা আছে, একটা দুইটা, হ্যাঁ, তিনটা চারটা, হ্যাঁ, কোনটা উল্টো আছে, হ্যাঁ, কোনটা রাইট আছে, ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি মিউজিকের আইকন এই আইকনটা এখানে না দিয়ে যদি আপনি এইখানে দিতেন, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগতো না। কারণ আপনার ওইটাতে আপনার এখানে একটা ফ্লো আছে, এই ফ্লোর ভিতরে আপনি মিউজিক্যাল আইকন গুলো দিতেছেন, যার কারণে এই জিনিসটা ভালো লাগতেছে। কিন্তু এই আইকনটা যদি এখানে আনতেন আপনার ভালো লাগতো না। তো এইটা আপনার এটাকে আপনার কি বলা হয়, এখানে বলা হচ্ছে রিদম। রিপিটেশনটা একটা রিদম আকারে হতে হবে। হ্যাঁ, রিদম আকারের জিনিসগুলো যখন হয় তখন আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। যেমন ধরেন এখানে কিন্তু কি আছে, একটা কিন্তু এখানে একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, তো ত্রিভুজের যিনি শেপটা ছোট থেকে বড় হয়ে একটা জায়গা সুন্দর মানে এইখান থেকে সরাসরি এদিকে আসতেছে, একটা রিদম আকারে আসতেছে। সে কিন্তু এইদিকেও যায় নাই, এদিকেও যায় না, এদিকেও যায় নাই। হ্যাঁ, রিদম আকারে কিন্তু জিনিসটা আসতেছে। ভিতরের সেই ত্রিভুজটা যে অবস্থায় থাকুক, ধরেন একটা পাইপ, হ্যাঁ, একটা পাইপের মতো এই জিনিসটা, একটা পাইপের ভিতর দিয়ে সব ত্রিভুজ আসতেছে। হ্যাঁ, ধরেন এইটাই বোঝাইতেছে যে একটা রিদম। হ্যাঁ, একটা রিদম আকারে সবগুলো শেপ আপনার এদিকে আসছে, মানে সাজানো আছে, এটাই আর কি। আর তৃতীয় 8 নম্বর যে জিনিসটা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। হ্যাঁ, ডিজাইন যখন আমরা করব, ডিজাইন করতে গেলে আপনার কিন্তু একদম কি লাগবে, একটা প্যাটার্ন দিতে হবে ডিজাইনের। যেমন ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি আপনি প্যাটার্ন না দেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা খালি খালি লাগে। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনার প্যাটার্ন সহ একটা ডিজাইন আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এইখানে প্যাটার্ন দেওয়া আছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন বলা যায়, যে ভিতরে যে গ্রেডিয়েন্ট আছে, এখানে যে গ্রেডিয়েন্টটা, কথার কথা এই যে কোথায় গেল, আচ্ছা যাই হোক, এখানেও কিন্তু একটা প্যাটার্ন আছে দেখেন। এই যে ভিতরে, এই যে ভিতরে যে ডিজাইন গুলো বিভিন্ন শেপ দিয়া এটাকে অপাসিটিটা কমায়া ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখছে। এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন এই যে বিভিন্ন মানে ইয়া দিছে, লাইন টানছে, লাইন ড্র করার পরে এটার কিন্তু একটা অপাসিটি কমাইছে। অপাসিটি কমানোর পরে যখন এটা ব্যাকগ্রাউন্ডের ভিতর দিছে, হ্যাঁ, সেটা কিন্তু একটা প্যাটার্ন আকারে ইয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড দেখতে পারি আমরা। হ্যাঁ, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, টেক্সচার ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখবেন আমরা এখানে অনেকগুলো প্যাটার্নের ব্যবহার পাবো, যে প্যাটার্ন দিয়ে কিন্তু এই অ্যাকচুয়ালি টেক্সচার ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন এই যে এটার ভিতরে